এটা করতে পারবো না, তুমি বাবাকে বোঝাও না প্লিজ। জিন মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে, এরপর মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, মা ছেলেটা অনেক ভালো, তোকে ভালো রাখবে, একটু ভেবে চিন্তে দেখ। কিন্তু মা আমার ওই লোকটাকে একদম ভালো লাগে না, আর আমি কি তোমাদের কাছে এতটাই বোঝা হয়ে গেছি নাকি? দেখতে আসলে বিয়ে হয়ে যায় না, এটা বলে ওদের সামনে সেজে গুজে নিয়ে বসালা, এখন ঠিকই বিয়ে দিয়ে দিচ্ছ। হঠাৎ বসার ঘর থেকে জিনের ডাক পড়ে আর জিন চলে যায়। তে বিরক্ত হয়ে বিছানায় বসে পড়ে। কিছুক্ষণ পরে জাঙ্কুকের মা আয়ু আর জিন থেকে নিতে আসে। আয়ুকে দেখে তে আর কিছু বলতে পারে না। কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব চলে আসে, বিয়ে পড়াতে শুরু করে দেয়। এরপর জাঙ্কুকের ডেকে পাশাপাশি বসানো হয়েছে। জাঙ্কুককে কবুল বলতে বলেছে, সে সাথে সাথে কবুল বলে দিয়েছে। এবার টের পালা। 10 মিনিট হয়ে গেছে, তে এখনো কবুল বলছে না। তে মা বোন সবাই কবুল বলতে বলছে, কিন্তু তে বলছে না। এক পর্যায়ে নামজুন ভীষণ রেগে যায়, ধমকের সুরে থেকে কবুল বলতে বলে, তে তামাশা না করে কবুল বলো, আমি এখান থেকে উঠলে একদম ভালো হবে না। বাবার রাগী কণ্ঠে এরকম ধমক শুনে তে ভয় পেয়ে যায়। এমনিতেও তে ছোটবেলা থেকে বাবাকে ভীষণ রকমের ভয় পায়। এরপর তে 3 বার কবুল বলে ফেলে। আলহামদুলিল্লাহ ধ্বনিতে পুরো বাড়ি ভরে যায়। উপস্থিত সবাই মিষ্টি মুখ করছে, শুধুমাত্র তে গোমরা মুখ করে মাথা নিচু করে বসে আছে। বাবা সহ সবাই এখানেই আছে, যার জন্য উঠেও যেতে পারছে না। এর মাথাটাও প্রচন্ড ধরে আসছে, আর পাশে অসহ্য বিরক্তিকর মানুষটাও বসে আছে। বিয়েতে জাঙ্কুকের বন্ধু সহ কিছু কাজিন এসেছিল, তারা তেকে বিভিন্ন পোজ দিতে বলে, কিন্তু তে তো মাথা তুলেই তাকায় না। দুজনকে একে অপরের হাত ধরতে বলে, কিন্তু তে সেটাও করে না, তার দৃষ্টি তো ওই ফ্লোরে সীমাবদ্ধ আছে। এরপর জাঙ্কুক নিজে থেকে তের হাত ধরে আর কাজিনরা ওভাবে ছবি তুলে নেয়। এরপর তে মাকে বলে নিচে ঘরে চলে আসে, ভেতর থেকে দরজা আটকে দেয়। রেগে মেগে পরনের শাড়িটা টেনে খুলে ফেলে। সেফটি পিন দিয়ে আটকানো থাকায় শাড়িটা টান দিতে ছিঁড়ে যায়। তে রাগে সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে। লাইট অফ করে অন্ধকার ঘরে বসে আছে তে, চোখ দিয়ে রাগে কষ্টে পানি বের হচ্ছে। এভাবে অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে তের চোখ লেগে আসছিল। তখনই দরজা ধাক্কানোর শব্দে তে হোশ ফিরে আসে, মা ডাকছে। তে কোনো উত্তর দেয় না, চুপ করে বসে আছে। এভাবে জিন কিছুক্ষণ টাকাটাকি করে সারা শব্দ না পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর তে উঠে ফ্রেশ হয়ে নেয়। এরপর তে একটা 3 পিস পরে নেয়। কিছুক্ষণ পর তের মা আবার আসে ডাকতে, এবারে তে কোনো রেসপন্স করে না। এরপর জিন চলে যায়। বেশ কিছুক্ষণ পরে আবারও দরজা ধাক্কানোর শব্দ ভেসে আসে, তবে এবার অনেকের গলা পাওয়া যাচ্ছে। তের বাবা মা বোন, জাঙ্কুকের বাবা মা ভাই সবাই এসেছে। তে ঘরে কি করছো, দরজা খোলো, সবাই তো চলে যাচ্ছে, সবার সাথে দেখা করবে না? এবার না গেলে নিশ্চিত বেয়াদবি হয়ে যাবে। আর তারা যাওয়ার পর তের বাবা কি করবে এটা ভেবেই তে দরজাটা খুলে দেয়। তের সাথে দেখা করে একে একে জাঙ্কুকের বাড়ি সবাই চলে যায়, শুধুমাত্র জাঙ্কুক বাদে। জাঙ্কুককে থাকতে দেখে তে তার মায়ের কাছে রান্না করে চলে যায়। জাঙ্কুক সোফায় বসে বসার ঘরে তার বাবার সাথে গল্প করছে। মা, সবাই চলে গেছে, ওই লোকটা আছে কেন, উনি কেন যান নাই? তোদের একটু আগেই বিয়ে হয়েছে, আজকে তোদের বিয়ের প্রথম রাত। জাঙ্কুক অবশ্য থাকতে চায়নি, কিন্তু তোর বাবা যেতে দেয়নি ওকে। একথা শুনে তোর বাবার উপরে প্রচন্ড রাগ হয়, তবে কিছু বলে না। এদিকে প্রচুর ক্ষুধাও পেয়েছে তার। মা কি রান্না করেছে খেতে দাও, প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগেছে। যা জাঙ্কুককে আগে ডেকে নিয়ে তারপর দুজনে মিলে খা, ও তো কিছু খায়নি। আমি কাউকে ডাকতে পারবো না, খেতে দাও, না হলে নিজেই বেড়ে খেয়ে নিচ্ছে। এইটুকু বলিতে নিজের খাবার বেড়ে খেয়ে নিজের রুমে চলে যায়। ভেতর থেকে দরজাটা আটকে দেয়। বিছানার উপর বসে মনটা হালকা করার জন্য ফোন স্ক্রল করতে থাকে। রাত প্রায় 11টা বাজে। তীর মা দরজা ধাকাচ্ছে। তে ভাবে সে হয়তো একাই এসেছে। ভেতর থেকে উত্তর দেয়, এত রাতে তুমি এখানে কি করছো মা, কি হয়েছে বলো? তে, সেই সকাল থেকে দেখছি তুমি ঘরের ভেতরে দরজা আটকে বসে আছো, এসবের বেয়াদবির মানে কি, কারণ কি, এরকমটা কেন করছো তুমি বলো? তে বাবার এরকম রাগী কণ্ঠ শুনে চুপসে যায় আর তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়। দেখে তার বাবা মায়ের সাথে জাঙ্কুকও দাঁড়িয়ে আছে। এরপর নামজুন দিকে আরো কিছুক্ষণ কথা শোনায়, সব ওই লোকটার জন্য হয়েছে। এবার তীর মনটা যেন আরো বিষে যায়। জাঙ্কুক বাবা, যাও ভেতরে যাও, অনেক তো রাত হয়েছে, এবার কি রেস্ট নাও। জাঙ্কুক শ্বশুরের দিকে তাকিয়ে হেসে কথা বলছে। এসব দেখে তীর শরীর জ্বলে যাচ্ছে। বাবা মা চলে যেতে জাঙ্কুক ঘরের ভেতর ঢুকে পড়ে। তে এখনো দরজার কাছে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক গিয়ে সোজা বিছানায় বসে পড়ে। তার দৃষ্টি তো তের দিকে আছে। তে কিছু বলে না, সোজা ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে। তের মন চাচ্ছে সারা রাত ওয়াশরুমে দাঁড়িয়ে থাকতে। এভাবে 8 ঘন্টা কেটে গেছে। তে এখনো বেরোচ্ছে না। জাঙ্কুক এবার ওয়াশরুমে দরজা টোকা দেয়। তে,
কি করছো, আর ইউ ওকে? কিন্তু তে কোনো উত্তর দেয় না। 10 মিনিট পরে জাঙ্কুক আবারও ডাকতে শুরু করে। তে অনেকক্ষণ তো হলো, এবার বের হও, আমি ফ্রেশ হব। তে কোনো উত্তর দেয় না। ভেতরে অনেক গরম, পা দুটো ব্যথা হয়ে গেছে। আরো 15 মিনিট পরে তে ওয়াশরুমে দরজা খুলে বেরিয়ে আসে। জাঙ্কুক তের পা থেকে মাথা অব্দি একবার দেখে নিজে ওয়াশরুমে চলে যায়। তে বিরক্তি আর রেগে ঘরের সিঙ্গেল সোফায় বসে পড়ে, ফোনটা হাতে নিয়ে চালাতে শুরু করে। 5 মিনিট পরে জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। জাঙ্কুক দেখে তে ফোন চালাচ্ছে। এরপর জাঙ্কুক বিছানায় বসে, কি দিয়ে কথা শুরু করবে সে বুঝতে পারছে না। শেষমেশ গলা খাকিয়ে বলে, আচ্ছা তে কেমন আছো তুমি? তে ফোনের দিকে দৃষ্টি রেখে বলে সে ভালো আছে। কালকে তো টেস্ট এক্সাম, তোমার কি পড়া হয়েছে? না হয়নি। ঠিক আছে, তাহলে কালকে তোমার টেস্ট দেওয়ার দরকার নাই। না দিব, আমি আর এক্ষুনি পড়া শুরু করবো। তীর এরকম কথা শুনে জাঙ্কুক কিছুটা অপ্রস্তুত হয়। জাঙ্কুক বিছানায় শুয়ে পড়ে। তে ফোনটা রেখে সোফাতে বসে বই নিয়ে পড়তে শুরু করে। অনেকক্ষণ ধরে শুয়ে আছে জাঙ্কুক, কিন্তু তার ঘুম আসছে না। একটু আগে তার বিয়ে হয়েছে, কত পরিকল্পনা ছিল বিয়ের প্রথম রাতকে নিয়ে। প্রথম দিনের কাছাকাছি না আসলেও জাঙ্কুক চেয়েছিল কথার মাধ্যমে দুজন দুজনের কাছাকাছি আসবে, মনের কথা আদান প্রদান করবে। অনেক রাত হয়ে গেছে, আজকে শুয়ে পড়ো, না হলে তো শরীর খারাপ করবে। স্যার আপনি কেন জেগে আছেন? আপনি ঘুমিয়ে যান, আমার তো রাত জেগে অভ্যাস আছে। জাঙ্কুক আর কিছু বলে না, ঘুমানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়েও যায়। হঠাৎ করে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। তো সোফাতে বসে ঘুমিয়ে গেছে, বইটা বুকের উপর পড়ে আছে, ঘাড়টা বাঁকা হয়ে আছে। জাঙ্কুক কি করবে এটা ভাবতে ভাবতে তার বুক থেকে বইটা সরিয়ে টেবিলের উপর রেখে দেয়। এরপর থেকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। খাটের এক কোনায় তে আর এক কোণে জাঙ্কুক শুয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুকের চোখটাও লেগে আসে। হঠাৎ ঘুমানির আওয়াজে সে চোখ খুলে তাকায়। তে ওনার শরীরের সাথে জড়িয়ে শুয়েছিল। সে ওনাটাই ঘুমের মধ্যে গলায় জড়িয়ে ফেলেছে। জাঙ্কুক তাড়াতাড়ি করে ওনাটা খুলে পাশে রাখতে যায়, কিন্তু জাঙ্কুকের অবাধ্য চোখ জোড়াটা বারবার তের ওড়নাবিহীন বুকের দিকে আটকাচ্ছিল। জাঙ্কুক নিজেকে সামলে নেয়, এরপর পাশ ঘুরে সেভাবে শুয়ে পড়ে। সকালে সবার আগে তের ঘুম ভাঙে, নিজেকে বিছানায় আবিষ্কার করে। আর শরীরে ওড়না না দেখে সে কিছুটা ঘাবড়ে যায়। সে বিছানায় আসলো কি করে? জামাটা বুক পর্যন্ত ওঠানো, প্লাজোটা হাঁটু পর্যন্ত ওঠানো। জাঙ্কুক পাশে ঘুমিয়ে আছে। তে চিৎকার করে জাঙ্কুককে ডাকে। জাঙ্কুক ধরফড়িয়ে ওঠে। রাতে আমার ঘুমের সুযোগ নিয়ে আমার সাথে কি করেছেন আপনি? কি করেছি মানে? বাবা এখন দেখছি সুন্দর না বুঝে অভিনয় করছেন। আমি সোফা থেকে এখানে কি করে আসলাম? আর আমার জামার এরকম এলোমেলো অবস্থা কেন? আপনার কি লজ্জা নেই? আপনি একজন স্যার হয়ে ছাত্রীকে বিয়ে করেছেন, আবার এরকম সুযোগও নিয়েছেন। জাস্ট শাট আপ তে, কি আবল তাবল বলছো তুমি? যা বলছি একদম ঠিক বলছি। আপনি আমার সাথে জোর করে ঘুমের সুযোগ নিয়েছেন। এনাফ, জাস্ট শাট আপ ইওর মাউথ। তুমি সোফায় গাড় কাত করে ঘুমিয়েছিলে, তাই বিছানায় এনে শুয়ে দিয়েছি। আর তোমার ওড়না গলায় পেঁচিয়ে গিয়েছিল, সেটা খুলে দিয়েছি। খুলেই পাশে ফিরে শুয়ে পড়েছে। ঘুমের মধ্যে কাপড় এলোমেলো করে ঘুমায় সেটা নিজেও জানে, কিন্তু হঠাৎ এরকম হাওয়াতে সে এরকম রিয়েক্ট করে ফেলেছে। জাঙ্কুক বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক যেতেই তে ওয়াশরুমে ঢুকে পড়ে। ফ্রেশ হয়ে আসা কিছুক্ষণ পরে জিনের ডাক শোনা যায়। তে বসার ঘরে চলে যায়। সোফায় সবাই বসে আছে। কি হয়েছে তে? জাঙ্কুক ওভাবে চলে গেল কেন? উনি কেন চলে গেছে সেটা আমি কি করে জানবো? তুমি জানো না মানে? এক্ষুনি জাঙ্কুককে কল করে আসতে বলো। কিন্তু আমার কাছে তো ওনার নাম্বার নাই। কি বলছো কি? তুমি নাম্বারটাও নাও নাই? তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এরপর নামজন নিজের ফোন থেকে জাঙ্কুককে কল করে আর টেকে কথা বলতে বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি চলে কেন গেছেন? এক্ষুনি আসেন। আমি এখন আসতে পারবো না, আমার কাছে পড়ে গেছে, সময় করে পরে আসবো। এই বলে জাঙ্কুক কল কেটে দেয়। তে খুব ভালো করে জানে জাঙ্কুক তার উপরে রাগ করে চলে গেছে। তে খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসে, কিন্তু তার পড়ায় মন বসছে না কিছুতে। মাথা মন কেন যেন এলোমেলো হয়ে গেছে। বই বন্ধ করে ফোন নিয়ে বসে পড়লো। ফোন দেখতে দেখতে সে ঘুমিয়ে গেছে। ঘুম ভাঙে দুপুর 1টার দিকে। তার পুরো মাথার অবস্থা বেহাল। রাতে পড়া শেষ না করে সে ঘুমিয়ে গিয়েছিল। সকালেও তো পড়তে পারে নাই, ঘুমিয়ে গেছে। এখন টেস্ট না দিলে মায়ের কাছে বকুনি শুনতে হবে। তার প্রচন্ড বিরক্ত লাগছে, এত প্যারার ভালো লাগছে না নিতে। এরপর গোসল করে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়ে। 2:45 বের হয়ে যায়। 3টা থেকে তার কোচিং শুরু। আজকে কেন জানি কোচিং এ যেতে তার প্রচন্ড ভয় করছে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায়। তে ঢুকতেই সামনে অনেকগুলো বেঞ্চ ফাঁকা রেখে সে পেছনের দিকে বসে পড়লো। একটু পরে তের বন্ধু ইয়োনো এসেছে। দুজনে পাশাপাশি বসে পড়েছে। দুজনে টুকটাক গল্প করতে শুরু করে। 3টা বাজতে জাঙ্কুকে কোচিং এর ম্যাথ টিচারও চলে এসেছে। একে একে টিচারের রুমের মধ্যে প্রশ্ন নিয়ে প্রবেশ করে। প্রশ্ন দেখে তের মাথা পুরো ঘুরে গেছে। ফিজিক্স এর ম্যাথ গুলো খুবই কঠিন, এগুলো কিছুই পারছি না। থিওরিক্যাল কিছু প্রশ্ন ছিল, সেগুলোরই উত্তর দিয়েছি। প্রথম 30 মিনিট পরীক্ষা নেওয়া হবে, বাকি 2.5 ঘন্টার ক্লাস হবে।
ক্লাস শেষে টেস্টের মার্ক দেওয়া হয়। তে সবার মধ্যে খারাপ করেছে, 30-এর মধ্যে 20 পেয়েছে। তে ছাড়া অনেকেই ফেল করেছে। তাই এখন তাদের ওই টেস্টের উপরে ক্লাস হবে, এরপর আবার পরীক্ষা নেওয়া হবে। যেহেতু ফিজিক্সের টেস্ট ছিল, আবার জাঙ্কুক হলো ফিজিক্সের টিচার, তার জন্য জাঙ্কুক ক্লাস নিতে আসে। জাঙ্কুকের মেজাজটা আজকে খুবই খারাপ, সবার উপরে রাগ দেখাচ্ছে। ক্লাস শেষে আবারও পরীক্ষা নেওয়া হয়, এবারও তে ভালো মার্ক পায় না। মিস তেহিয়াং স্ট্যান্ড আপে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। সবার থেকে এবারও সে কম পেয়েছে। জাঙ্কুক রেগে মেগে বলতে শুরু করে, আচ্ছা তোমার মাথায় কি গোবরে ভরা আছে? প্রশ্নের সলভের পর ক্লাস করানো হলো, তবুও খারাপ কি করে করলে? তোমাদের পানিশমেন্ট দিতে হবে, না হলে তোমরা পড়াশোনা একদম বাদ দিয়ে দিবে। এরপর জাঙ্কুক রেগে মেগে একটা ব্যাট নিয়ে আসে, বাড়ি পড়ে তার হাতের উপরে। পুরো ক্লাসের ছাত্রছাত্রীরা তার দিকে তাকিয়ে আছে। একের পর এক বাড়িতে তালু ব্যথায় টনটন করছে, লালু হয়ে গেছে। তীর ব্যথা লাগছে অনেক, কিন্তু সে কিছুই বলছে না। মারতে মারতে জাঙ্কুকের কপাল বেয়ে ঘাম ঝরছে। বেতের মাঝখান থেকে 2 ভাগ হয়ে গেছে, ভাঙা অংশটা ফ্লোরে ফেলে দেয়। জাঙ্কুক সবার উদ্দেশ্য করে বলে, পরীক্ষায় খারাপ করার আগে যেন সবার আজকের দিনের কথা মনে থাকে। এইটুকু বলে জাঙ্কুক আর দাঁড়ায় না, ক্লাস থেকে বেরিয়ে যায়। ওদিকে তেজ চোখে পানি ছলছল করছে, হাতে তো প্রচন্ড ব্যথা করছে। এরপর বেঞ্চের উপর বসে হাতে ফু দিতে শুরু করে। সবাই একে একে চলে যায়, শুধুমাত্র ইয়োনো বাদে। ইয়োনো তের দিকে এগিয়ে আসে, তের হাতে পানি দিতে শুরু করে। ইয়োনো তের ব্যাগটা নিজের হাতে নিয়ে দেখে রিক্সায় উঠিয়ে দেয়। এরপর সেও বাসায় চলে যায়। আর এতক্ষণ সবকিছু জাঙ্কুক অফিস রুমের টিভিতে সিসি ক্যামেরায় সবটা দেখছে। এ বাসায় এসে নিজের রুমে চলে যায়, সেখানে গিয়ে শুয়ে পড়ে। হাতে প্রচন্ড ব্যথা করছে তার। কিছুক্ষণ পরে জিন মেয়ের রুমে আসে। তে অন্ধকার ঘরে শুয়ে আছে। জিন লাইট জ্বালিয়ে মেয়ের শরীরে হাত দিতেই সে অবাক হয়ে যায়। শরীর তো প্রচন্ড গরম, মনে হয় জ্বর এসেছে। তাড়াতাড়ি করে জলপট্টি দেয়, জ্বর মেপে দেখে 102 ডিগ্রি। জ্বর কমছে না। জিন ওষুধ এনে তেকে খাইয়ে দিতে চায়, কিন্তু তে খেতে চায় না। ছোট থেকে ওষুধ খেতে তার একদম ভালো লাগে না। ওষুধ না খাওয়ার জন্য বাবা মার হাতে প্রচন্ড মার খেয়েছে তে, কিন্তু তাও তাকে খাওয়াতে পারে না। কিছুক্ষণ পর জিন সেখান থেকে চলে যায়। পরক্ষণে জিন ফোন হাতে নিয়ে তের কাছে আসে আর বলে জাঙ্কুক কল করেছে, তার সাথে কথা বলতে চায়। মা, আমার কথা বলতে মন চাচ্ছে না, নিয়ে যাও তো প্লিজ। জিন এক প্রকার জোর করে তের হাতে ফোন দিয়ে ঘর থেকে চলে যায়। কি করছো? জ্বর কমেছে তোমার? তে কিছু বলছে না, চুপ করে আছে। জাঙ্কুকের উপর তার প্রচন্ড পরিমাণ রাগ উঠছে। কি হলো, চুপ করে কেন আছো? ওষুধ খেয়েছো তো? তে এখনো চুপ করে আছে। এবার জাঙ্কুক প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়। কি হলো, কথা কেন বলছো না? কি বলেছি কানে যায়নি? ওষুধ খেয়েছো? না, খাইনি তো। তো আপনার কি হইছে? ওষুধ খেয়ে নাও, তাহলে জ্বর কমে যাবে, সাথে ব্যথাও কমে যাবে। এখনই মাকে বলো তোমাকে ওষুধ দিতে। আপনার কথা মতো আমাকে ওষুধ খেতে হবে নাকি? খাবো না ওষুধ, জ্বরে মরে গেলেও খাবো না। একদম বেয়াদবি করবা না। করবো, 100 বার করবো। আপনার ভালো না লাগলে ফোনটা রাখুন। তোমার মতো মেয়েকে কিভাবে সোজা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ, মারবেন, মেরেই তো সোজা করতে পারবেন, কিন্তু শুনে রাখেন আমি কখনো নিজেকে চেঞ্জ করব না। আচ্ছা তাই নাকি? সেটা দেখা যাবে। এই কল কেটে দেয়। এই লোকটার সাথে কথা বলতে তার একদম ভালো লাগছে না। তে নিজের ফোনটা নিয়ে মেসেঞ্জারে ঢুকে পড়ে। এরপর ইয়োনোর সাথে চ্যাট করতে থাকে। ইয়োনো ছেলেটা অনেক কেয়ারিং। ইয়োনো দেখতে যতটা হ্যান্ডসাম ততটাই কেয়ারিং। তে কখনো তাকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখেনি। ইয়োনো শুধু তের সাথে কথা বলে তের দিকে তাকিয়ে থাকে। তে মনে মনে ভেবে রেখেছে ইয়োনো যদি কখনো প্রপোজ করে তাহলে সাথে সাথে রাজি হয়ে যাবে। এই তো পরের দিন সকালের কথা। তে সুস্থ হয়ে গেছে, আজকে কলেজে যেতে হবে, তাই রেডি হয়ে খেতে আসে। নাম জন্য তো খেতে বসেছে। সে বলে, একটু আগে জাঙ্কুকের বাবা মা কল করেছিল, ওনারা তোমার জন্য শপিং করেছে, এগুলো দিতে বিকালে আসতে চেয়েছিল, কিন্তু আমি তাদের সবাইকে দুপুরে দাওয়াত করেছি। ওনারা আসতে চেয়েছেন, তাই তোমাকে আজকে কলেজে যেতে হবে না। কিন্তু বাবা, আজকে তো কলেজে যেতেই হবে, গুরুত্বপূর্ণ ক্লাস আছে। ঠিক আছে যাও, কিন্তু ওনারা আসার আগে তুমি বাসায় চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে বলে কলেজে চলে যায়। ইচ্ছে করে আজকে একটু দেরি করে আসে। বাবার অফিস থেকে আসতে আসতে তো বিকাল হবে। আজকে তো কোচিং নেই, তাই কলেজের পরে বান্ধবীর সাথে বসে আড্ডা দিয়েছি। এর মধ্যে জিন অনেকবার কল করেছে, তাই রিসিভ করে না, সাইলেন্ট করে রেখেছিল। দুপুর গড়িয়েছে, এখন তো বাসায় যেতে হবে, তাই ধীরে ধীরে তে বাসায় আসে। কিন্তু বাসায় ঢুকতেই তার চোখ তো কপালে উঠে যায়। বাবা সহ তেদের বাড়ির সকল লোক, জাঙ্কুকদের বাড়ির সকল লোক হাজির। শুধু জাঙ্কুক নেই, সবাই সোফায় বসে আছে। নামজন রাগে চোখে মেয়ের দিকে তাকাইতেই সবাইকে সৌজন্যমূলক সালাম দিয়ে কিছু কথা বলে। যাও মা, কেবল তো আসলে, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কিছু একটা খেয়ে নাও।
না না আন্টি, সমস্যা নাই, আমি এখানেই ঠিক আছি। না আমার ঠিক আছে, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। তে আরো কিছুক্ষণ সেখানে থেকে নিজের রুমে চলে যায়। ঘরে গিয়ে গোসল করে নেয়। গোসল শেষ করে বাইরে বেরোতেই দেখে বিছানার ওপর বড় একটা লাগেজ রাখা। জিন সেখান থেকে একটা শাড়ি বের করে দেয়। মা খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। চুপ, একদম খাই খাই করবি না। বাড়িতে মেহমান আছে দেখছিস না, তোদের জন্য আমার সংসারে অশান্তি লেগেই থাকে। তোর বাবা তোর উপর খুব রেগে আছে। তে আর কিছু বলে না। এরপর জিন মেয়েকে লাল জামদানি শাড়িটা পরিয়ে দেয় আর মাথায় ঘোমটা টেনে দেয়। ঘরে বসে একটু অপেক্ষা কর, আমি তোর জন্য হালকা কিছু খাবার নিয়ে আসছি। রাতে জাঙ্কুক ফিরলে একসাথে বসে ডিনার করে নিস। আবারও জাঙ্কুক আসবে, এটা শুনে তার মুখে এক বিরক্তির কালো ছায়া নেমে আসে। কিছুক্ষণ পর জিন মেয়ের জন্য হালকা খাবার নিয়ে আসে। খাবার শেষ করে তো জিন বলেছিল তাকে বসার ঘরে যেতে, কিন্তু তে তা করলো না। না করে সেখানে চুপটি মেরে বসে আছে। বসে বসে ইয়োনোর সাথে চ্যাটিং করছে। কিছুক্ষণ পরে তার ছোট বোন বেসুটি আসে। আপু, জাঙ্কুক ভাই আসছে, মা তোমাকে যেতে বলেছে, তুই যা, আমি এক্ষুনি আসছি। তে যায় না, ঘরে বসে ইয়োনোর সাথে চ্যাটিং করছে। আরো কিছুক্ষণ পর জিন আসে মেয়ের ঘরে। তোরা কি আমাকে একটু শান্তিতে বাঁচতে দিবি না? তে না জানি ওনারা যাওয়ার পর তোর বাবা আজকে কি অশান্তি করে। তোর বাবা এক্ষুনি তোকে যেতে বলেছে, চল। এরপর তে জিনের সাথে বসা ঘরে চলে যায়। তে কি দেখে আয়ো অবাক হয়ে যায়। মাশাআল্লাহ, লাল পরি লাগছে একদম, নতুন বউ লাগছে তোমাকে মা। এসো জাঙ্কুকের পাশেই বসো, দেখি তোমাদেরকে একসাথে কেমন লাগে। জাঙ্কুক বসে নামজনের সাথে কথা বলছে। তে দিকে একবারও তাকায়নি। জাঙ্কুক তো 2 সিটের সোফাতে বসে আছে। তে বসলে ওর পাশেই বসতে হবে। তে তোমার শাশুড়ি বসতে বলেছে, শুনতে পাওনি বুঝি? আহ নামজুন ভাই, ও ছোট মানুষ, বকা দিয়েন না। মা তুমি বসো, ভয় পেও না তো। তে বসে পড়ে জাঙ্কুকের পাশে। জাঙ্কুক তো সুঠাম দেহের অধিকারী। 2 সিটের সোফা হওয়ার পরে জাঙ্কুকের সাথে তাকে শরীর ঘেঁষে বসতে হচ্ছে। তে অনেক অস্বস্তি হচ্ছে। জাঙ্কুক খুব নরমাল ভাবে বসে আছে, তার কোনো হেলদোল নেই। এরপর ওরা আবারও পাশাপাশি বসে খাবারটা খেয়ে নেয়। এভাবে পাশাপাশি বসলেও তের সাথে জাঙ্কুকের একবারও কথা হয়নি, এমনকি একবারও যোগাযোগও হয়নি। জাঙ্কুকরা চলে যাওয়ার সময় নামজুনকে অনেকবার থাকতে বলেছে, কিন্তু জাঙ্কুক কিছুতেই থাকতে চায়নি। সে অজুহাত দেখিয়ে চলে গেছে। জাঙ্কুকরা চলে যেতেই নামজুন মেয়ের দিকে রাগে চোখে তাকায়, চিৎকার করতে থাকে। সাথে তের মায়ের সাথেও চিৎকার করতে থাকে। বাবার এরকম বকাঝকা শুনে তের মনটা অনেক খারাপ হয়ে যায়। ঘরে এসে শাড়ি খুলে পাশের পোশাক পরে নেয়, বিছানায় শুয়ে পড়ে। ফোনটা হাতে নিতেই দেখে তার কাঙ্ক্ষিত মানুষটা মেসেজ করেছে। ইয়োনো মেসেজ দিয়েছে। তে খুশি মনে তার সাথে কথা বলতে থাকে। পরের দিন সকালে উঠে তে ফ্রেশ হয়ে নেয়, মুখে ক্রিম মাখছে। তখনই তার মা ঘরে আসে। মেয়েকে এরকম রূপচর্চা করতে দেখে জিন একটু হেসে ঘর থেকে বেরিয়ে যায়। তে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তে আর ইয়োনো একই কলেজে পড়ে। কলেজ শেষে দুজনে কলেজের সামনে দাঁড়িয়ে একসাথে ফুচকা খায়। পাশে একটা পার্ক আছে, সেখানে চলে যায়। গল্প করতে করতে সময় চলে যায়। এরপর দুপুরে কিছু খেয়ে জাঙ্কুকের কোচিং এ চলে যায়। তে বাড়ি থেকে আসার সময় মাকে বলে এসেছে আজকে কলেজে এক্সট্রা ক্লাস আছে, মাঝে আর বাসায় আসার সময় পাবে না, একবারে কোচিং শেষ করে বাসায় আসবে। তে আর ইয়োনো একই বেঞ্চে পাশাপাশি বসেছে। একে একে সব ক্লাস শেষ, এখন জাঙ্কুকের ক্লাস বাকি। জাঙ্কুক ক্লাসে ঢুকে তের দিকে তাকায়। তে আর ইয়োনো এখনো কলেজের ড্রেস পরে আছে। জাঙ্কুকের কপাল কুঁচকে আসে। দুজনে আবার একসাথেও বসেছে। হঠাৎ করে জাঙ্কুকের সুপ্ত রাগটা মাথায় চাড়া দিয়ে ওঠে। তে স্ট্যান্ড আপ। তে দাঁড়িয়ে যায়। তাপ গতিবিদ্যার সেকেন্ড লটা বলো। তে চুপ করে আছে, চোখ এদিক ওদিক করছে, কারণ সে তো পারে না। কি হলো, চুপ করে কেন আছো বলো? সরি স্যার, পারছি না। নেক্সট জন বলো। ইয়োনো উঠে দাঁড়ায়। কিছুক্ষণ নীরব থেকে সে আর পারে না। এভাবে ক্লাসের সবার পড়া ধরে, অনেকেই পেরেছে আবার অনেকে পারেও নি। জাঙ্কুক থেকে হাত পাততে বলে। তের মুখটা চুপসে যায়। এর আগের দিন অনেক জোরে মেরেছিল, ভয়ে ভয়ে হাতটা বাড়িয়ে দেয়। স্টিলের স্কেল দিয়ে জাঙ্কুক তের হাতে বাড়ি মারে। ব্যথায় তের চোখ দিয়ে পানি বের হয়ে যায়, হাত অনেকটা কেটে গেছে। তে হাত ধরে কাঁপতে কাঁপতে বসে পড়ে। এরপর ইয়োনোকে অনেক জোরে মারে। জাঙ্কুক আর কাউকে মারে না, শুধু মুখে অপমান করে। তে তুমি পেছনে কি করছো, সামনের বেঞ্চে আসো। তে চোখে পানি নিয়ে উঠে দাঁড়ায়, সামনের বেঞ্চে চলে যায়। ক্লাস নিতে শুরু করে জাঙ্কুক। ক্লাসের পরিবেশ পুরোই থমথমে। ক্লাস শেষে জাঙ্কুক দরজার কাছে দাঁড়ায়, স্টুডেন্টদের যেতে বলে। সবাই চলে গেছে, শুধু তে আর ইয়োনো বাকি আছে। তে চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। কেন, তে কি বাচ্চা যে ওকে এগিয়ে দিয়ে আসতে হবে? না মানে স্যার, জাস্ট গো ইয়োনো, তে একাই যেতে পারবে। ইয়োনো একবার টের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। তে মাথা নিচু করে বেঞ্চে বসে আছে। জাঙ্কুক এবার টের দিকে ঝুঁকে যায়। কলেজ থেকে কোথায় গিয়েছিলে তুমি? তে চুপ করে বসে আছে, কিছুই বলে না। জাঙ্কুক রাগে কাঠের বেঞ্চের উপর একটা ঘুষি মারে। জাস্ট অ্যানসার মি ড্যাম ইট।
জাঙ্কুকের ধমকিতে মাথা তুলে তাকায়, গলায় তেজ এনে বলে, আমার এক্সট্রা ক্লাস ছিল। কিসের এক্সট্রা ক্লাস? তোমার কোনো ক্লাস ছিল না, আমি সব জানি। পার্কে গিয়েছিলাম ঘুরতে। কেন, আপনার সমস্যা? জাঙ্কুক এবার আকস্মিক ভাবে তের গলা চেপে ধরে। জানে মেরে দেবো, তুমি আমায় চেনো না তে। ছাড়ো না আমায়, আপনাকে দেখি আমার আর ভয় লাগে না, বিরক্ত লাগে, রাগ হয় আমার। সময় দিলাম তোমায় তে, নিজেকে শুধিয়ে নাও, না হলে কিন্তু আমি তোমাকে ভালো থাকতে দেব না। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। তেরও বেশ জিদ উঠে গেছে, ব্যাগ গুছিয়ে সেখান থেকে বাসায় চলে গেছে। মা হাত কাটা দেখে অনেক প্রশ্ন করেছে তেকে, তে বুঝিয়ে সুঝিয়ে ঘরে চলে আসে। সন্ধ্যা হতে তে পড়তে বসে, আজকে সে সব পড়া শেষ করবে যাতে জাঙ্কুক কালকে আর মারতে না পারে। পরের দিনও ঠিক সেম কলেজে ক্লাস শেষ করে তে আর ইয়োনো বেরিয়ে পড়ে। মাঠে বসে অনেকক্ষণ গল্প করে তারপরে বেরিয়ে যায় একটা রেস্টুরেন্টে কিছু হালকা পাতলা খাবার খেতে। কিছুক্ষণ পরে ইয়োনো ফিরে আসে লাল গোলাপ নিয়ে, তের দিকে এগিয়ে দেয়। তে তো মহা খুশি, এই প্রথম কোনো ছেলে তাকে ফুল দিয়েছে। যুবতী মনে পুলক সৃষ্টি, ভুল কিছু না। তে খুশি মনে ফুলটা নিয়ে নেয়। আজকে তার কোচিং ছিল না, তাই কলেজের সময় শেষ হতেই সে বাসায় চলে যায়। জাঙ্কুক বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটিতে নন বিসিএস লেকচারার হিসেবে আছে। জাঙ্কুক রাজশাহী ইউনিভার্সিটিতে সিএসসি, বিএসসি, এমএসসি শেষ করেছে। সিজিপিএ ভালো থাকায় তাকে ওইখান থেকে নন বিসিএস ক্যাডার লেকচারার পদে নিয়োগ দিয়েছে। জাঙ্কুক অনার্স পড়া অবস্থাতে বন্ধুদের সাথে মিলে একটি কোচিং সেন্টার খুলেছিল। কোচিং ক্লাস 7 থেকে পড়া শুরু করে ভার্সিটির অ্যাডমিশন পর্যন্ত। পড়াশোনা ভালো হওয়ার জন্য কিছুদিনের মধ্যে খুব নামডাক হয় জাঙ্কুকের কোচিং এর। তিও ক্লাস 8 থেকে জাঙ্কুকের কোচিং এ পড়ে। জাঙ্কুক সবথেকে রাগী, খিটখিটে মেজাজের স্যার, যার কারণে তির আগে থেকে জাঙ্কুককে একদম পছন্দ না। পরের দিন সকালে কলেজের জন্য বাড়ি থেকে বের হয় তে, কিন্তু ইয়োনোর সাথে সে ঘুরতে বেরিয়েছে। কলেজের সময় শেষ করে তে বাসায় চলে আসে। 3টার দিকে কোচিং, তাই রেডি হয়ে কোচিং এ চলে আসে। প্রথমে ক্লাস নেয় বায়োলজি ম্যাডাম লিসা জাঙ্কুকদের ব্যাচের। লিসা রাজশাহী ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজিতে পড়তো। এরপর লিসা ক্লাস করে চলে যায়। একে একে সব ক্লাস শেষ হয়। সবার লাস্টে ফিজিক্স টিচার মানে জাঙ্কুক আসে। জাঙ্কুক আসতে একটু দেরি করে। এদিকে তে আর ইয়োনো অনেক গল্প করছে, পাশাপাশি বসেছে। জাঙ্কুক চলে এসেছে, তাদের কোনো খেয়ালই নেই। বেয়াদবগুলা কোনো ম্যানার্স জানো না নাকি? ক্লাসে টিচার ঢুকেছে তাও গল্প করছো, আর তে তুমি পেছনে কি করছো? সামনে আসো। না স্যার, আমি সামনের বেঞ্চে বসবো না, ওখানে বসতে আমার একদম ভালো লাগে না। জাঙ্কুক তে আর ইয়োনোকে দেখে রেগে গিয়েছিল, আবারও তের কথা শুনে আরো রেগে যায়। বেঞ্চ কি তোমার বাপের কেনা নাকি যে তোমার যেখানে খুশি সেখানে বসবে? বেঞ্চ আমার ক্লাসরুম, আমার সবকিছু আমি ঠিক করব, তাই আমি যেখানে বলবো তোমাকে সেখানেই বসতে হবে। আজকে আমি সামনে বসবো না। এরকম তর্ক করা দেখে ক্লাসের সবাই অবাক হয়ে যায়। জাঙ্কুক রেগে গর্জে ওঠে, তাহলে এক্ষুনি আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। তে ব্যাগ গুছিয়ে বেরিয়ে চলে যায়। ক্লাসের সবাই আরেক দফা অবাক হয়ে যায়। কোচিং তো জাঙ্কুকের প্রফেশন, তাই এখানে কিছুতেই ব্যক্তিগত রাগ দেখানো উচিত না। জাঙ্কুক খুব নরমাল ভাবে ক্লাসটা শেষ করে নেয়। ক্লাস শেষ করে অফিস রুমে এসে চেয়ারে বসে পড়ে। কল করে তের মায়ের কাছে জিনের সাথে ভালো মন্দ কথা বলে। এরপর জিজ্ঞাসা করে তে বাসায় গেছে কিনা। তে বাসায় চলে গেছে কিছুক্ষণ আগে। জাঙ্কুক এটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর আরো কিছুক্ষণ কথা বলে সে কলটা কেটে দেয়। জাঙ্কুক গায়ে এলিয়ে দিয়েছে, চোখ বন্ধ করে কিছু স্মৃতিচারণ করতে থাকে। জাঙ্কুক সবে মাত্র সেকেন্ড ইয়ারে উঠেছে। কয়েকজন বন্ধু মিলে শখের বসে একটা কোচিং সেন্টার খুলেছিল। কয়েক মাসের মধ্যে বেশ নামডাকও হয়ে যায় তার। জাঙ্কুক তখন একাদশের ক্লাস নিতে ব্যস্ত। সম্ভবত অফিস রুমে তখন সুগা ছিল। একটা মেয়ে তার বাবার হাত ধরে গুটি সুজি মেরে অফিসে বসে আছে। পরনে তার হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, ওড়না দিয়ে হিসাবের মতো করে বেঁধেছে। মুখে কোনো প্রসাধনীর ছোঁয়া নেই। গায়ের রং লাল ফর্সা, দেখতে বোকাশোকা। এটুকু ভাবতেই জাঙ্কুক একটু হাসি। এরপরের কথা, মেয়েটা ইটের ক্লাসে না গিয়ে ভুল করে একাদশ শ্রেণী ক্লাসে ঢুকে পড়ে। জাঙ্কুক নতুন ছাত্রী মনে করে ঢুকতে দেয়। অর্ধেক ক্লাস হওয়ার পর সুগা আসে। তখন তার টের দিকে চোখ যায়। এটা তো একাদশ শ্রেণী ক্লাস, তাহলে তে এখানে কি করছে? এরপর সুগা বোঝায় ও ভুল করে চলে এসেছে। এটা শুনতে ক্লাসের সবাই বিস্তর হেসে ওঠে। জাঙ্কুকও সামান্য হাসে। মেয়েটা এত বোকা, পড়ার দেখেও কি সে কি বুঝতে পারেনি? পরখ করে নেই জাঙ্কুক মেয়েটাকে। এরপর থেকে কাঁধে সি ব্যাগ আর হ্যালো কিটি ব্যাগ নিয়ে মেয়েটার আগমন শুরু হয়। সেই সাথেই শুরু হয় এক নব্য যৌবনে পা দেওয়া যুবকের মনে উথাল পাথাল। জাঙ্কুক বারবার ভেবেছে মেয়েটা তার থেকে 7-8 বছরের ছোট। এরকম ভাবনা মনে আসাটা নিতান্তই ছেলে মানুষই। কিশোরীর ওপর খুব রাগ হতো জাঙ্কুকের। আর একটু বড় হলে কি হতো, তাই তো একটু কিছুতেই রাগ ঢালতো মেয়েটার উপরে। কিন্তু মনে যে সেই মেয়েটার জন্য এক সমুদ্র আবেগ আছে তার। দেখে দেখে রাখতো এই ফুলটাকে, যেন কোনো ভ্রমর ফুল ফোটাতে না পারে। সদ্য ফোটা কলির মতো সেই মেয়েটা বড় হতে শুরু করে। একাদশে উঠে গেছে। একাদশের একটা ছাত্রীর বিয়ের খবর কানে আসতেই যুবকের মনটা ধক করে ওঠে। তার ফুলটাও তো একাদশে পড়ে। না না, কিছুতেই পারবে না তার ফুলটাকে অন্য বাগানের শোভা বাড়াতে।
তাই তো ফুলটাকে নিজের করে আনতে পরিবার সহ প্রস্তাব নিয়ে যায় ফুলটার বাড়িতে। এদিকে জাঙ্কুকের বাবা তো তীর বাবার বন্ধু, দেখতে গিয়েই পরিচয় হয়। এই জন্য তীর বাবার কোনো দ্বিমত করে না, সবাই মিলে সিদ্ধান্ত নেয় আজকেই কাবিন করে রাখবে। ফুলটা শাড়ি পরেছে কিন্তু ফুলের চোখে মুখে যে আকাশ পরিমাণ কালো মেঘ, জাঙ্কুকের মনটা বিষণ্ণ হয়ে যায়। কিন্তু ফুলকে পেতে হলে তো এসব গ্রাহ্য করা যাবে না, যার জন্য দেখতে এসে বিয়ে হয়ে গেল ফুলের সাথে। তেমনি বাসর ঘরে ঢুকেছিল একরাশ ভালোবাসা আর মুগ্ধতা নিয়ে, কিন্তু ভালোবাসা বা মুগ্ধতা কিছুই তার ফুলের মনটাকে ছুঁতে পারলো না। জোর করে দেহভোগের আশা জাঙ্কুকের কখনো ছিল না, আর না এখন আছে। সে তো শুধু চায় এই ভ্রমরের বুকে একবার ফুলটা বসুক, সারা রাত বুকে আলিঙ্গন করে থাকুক, ভ্রমরের ফুল রানী হয়ে থাকুক। কিন্তু সেই স্বপ্ন বাসনা এখনো পূর্ণ হলো না। এর প্রতিটা ব্যবহারে জাঙ্কুক খুব কষ্ট পাচ্ছে। জাঙ্কুক চাইতে বাধ্য হয়ে যাক, স্বেচ্ছায় তাকে ভালোবাসুক, কিন্তু যদি অন্য বাগানে যেতে চায় তাহলে সেটা কিছুতেই হতে দিবে না সে। জাঙ্কুক কোচিং আরো কিছুক্ষণ থেকে 8টার দিকে বাসায় চলে যায়। গোসল করে খেয়ে ফোন নিয়ে শুয়ে পড়ে। বিয়ের পরপরই জাঙ্কুক ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল থেকে সে এখন অ্যাকসেপ্ট করে নাই। ফোন নাম্বার তো তার কাছে আছে, কিন্তু সে কেন কল করবে? তার বউ কি তাকে একটা কল করতে পারে না? অনেক অভিমান অভিযোগ জমা হয় তার হৃদয়ে, যেগুলো রাগের বহিঃপ্রকাশ করে। ঘুম আসছে না, এপাশ ওপাশ করছে, বউ ছাড়া থাকতে পারছে না সে। বউটাকে বুকে না নিলে মনে হচ্ছে আজকে তার ঘুম ধরবে না, কিন্তু কি করার, বউটা তো পাষাণ। পরের দিন জাঙ্কুক ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। এদিকে টিয়া আর ইউনোর তো গভীর প্রেম চলছে, কলেজ ফাঁকি দিয়ে আজকেও দুজনে বেড়াতে গিয়েছে। এদিকে জাঙ্কুক তার মাকে কল করে। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা মা, তে কেমন আছে? ও এক সপ্তাহ ধরে কোচিং কেন আসছে না? তে তো প্রতিদিনই কোচিং এর নাম করে বের হয়, আজকেও তো বেরিয়েছে, কেন আজকে যায়নি কোচিং এ? জাঙ্কুক ভেবেছে তে হয়তো অসুস্থ বা রাগ করে আসছে না, তাই কল করেছিল। এখন দেখছি অন্য ঘটনা। না মা, ও এসেছে, আমার একটু মিস্টেক হয়েছে, এখন রাখছি, আমাকে ক্লাস নিতে হবে। এরপর জাঙ্কুক কলটা কেটে দেয়। তের মা জিন কিছু একটা ভাবতে থাকে। সে এতটাও বোকা নয় যে জাঙ্কুক মিস্টেক বলেছে তাই সে বিশ্বাস করে নেবে। কোচিং টাইম শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে তে বাসায় চলে আসে। কিতে, কোথায় গিয়েছিলে তুমি শুনি? কেন মা, আমি তো কোচিং এ গিয়েছিলাম। তের মা আর কিছু বলে না, ঘর থেকে একটা পেট নিয়ে আসে আর সেটা তেকে মারতে শুরু করে। অনেকক্ষণ ধরে মারে, শেষে নিজে ক্লান্ত হয়ে ঘরে চলে যায়। তে বসার ঘরে ফ্লোরে বসে কান্না করছে, শরীরে কাশিটা দাগ পড়ে গেছে। এরপর তে ঘরে চলে যায়, সেখানে গিয়ে শুয়ে কান্না করতে থাকে। আসলে ক্লাসরুম থেকে বেরিয়ে এক সপ্তাহ সে কোচিং এ যায়নি, ইউনোর সাথে ঘুরতে গেছে। তে ভাবতে থাকে সে কোচিং এ না যাওয়ার ব্যাপারটা হয়তো জাঙ্কুক তার মাকে বলেছে। এরপর জাঙ্কুককে সে কল করে প্রথমবারের মতো। জাঙ্কুক কেবল ক্লাস শেষ করে অফিস রুমে বসেছে, তখনই কল আসে। কাঙ্ক্ষিত ব্যক্তি অকাঙ্ক্ষিত কলে জাঙ্কুক বেশ অবাক হয়। কল রিসিভ করতে ওপাশ থেকে তে ঝাঁঝালো গলার আওয়াজ শুনতে পায়। দেখো তে, ভদ্রভাবে কথা বলো, আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড মাই ফুট, আমি বিয়ে মানি না। আপনাকে স্বামী মানা তো দূরের কথা, আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দেওয়া হয়েছে। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমার ব্যাপারে একদম ইন্টারফেয়ার করবেন না। দেখো, তুমি মানো আর না মানো, আমি তো মানি তুমি আমার বউ, তো ইন্টারফেয়ার না করার তো কোনো প্রশ্নই আসে না। আপনি আমার মাকে ফোন করে উল্টাপাল্টা বুঝিয়েছেন তাই না? আপনি আমাকে কখনোই সুখী দেখতে চান না। আমি সব সময় তোমাকে সুখী দেখতে চাই, তবে সেটা আমার সাথে আর কারোর সাথেই না। অন্য ডালে উড়াল দিতে যেও না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। সুযোগ দিচ্ছি, শুধরে যাওতে। শুনেন, আপনার হুমকিতে তে কখনো ভয় পায় না। আপনাকে আমার ভালো লাগে না, আমি আপনার সাথে থাকতে চাই না। থাকতে তো তোমাকে হবেই, স্বেচ্ছায় না হলে জোর করে। তাই আবল তাবল ধ্যান ধারণা বাদ দিয়ে পড়ায় মন দাও, রাখছি। জাঙ্কুকের কিছু ভালো লাগছে না। থেকে সময় দেওয়াটা কি ঠিক হয়েছে নাকি ডিরেক্ট অ্যাকশনে যেতে ভালো হতো? জাঙ্কুক বেজুজিকে কল করে শুনেছে তার মা থেকে মেরেছে। এটা শুনে জাঙ্কুকের বুকটা কেমন জানি কেঁপে ওঠে। এরপর সুজিতের শরীরে মায়ের দাগগুলোর ছবি তুলে হোয়াটসঅ্যাপে জাঙ্কুককে পাঠায়। এসব দেখে জাঙ্কুকের আর ভালো লাগছে না, সে বাসায় চলে আসে। পরের দিন সকালবেলা বেলা 11টা বেজে গেছে, তে এখনো ঘর থেকে আসে না। কালকে মেয়েটাকে মেরেছে, সে এত জেদি ঘর থেকে বেরোচ্ছে না। মায়ের মন তো কিছুতেই মানছে না। জিন তাড়াতাড়ি করে ঘরে চলে যায়। দরজা ভেতর থেকে তো লক করা। জিন বারবার ডাকছে, কিন্তু ভেতর থেকে সারা শব্দ নেই। নামজুনো তো বাসায় নেই। এরপর তীর মা আর বোন মিলে ডাকছে, তীর কোনো শব্দ নেই।
নামজুন তো রাগী মানুষ, ওনাকে কল করে বলাটা উচিত হবে না, তাহলে সে রেগে যাবে। পরে জাঙ্কুককে কল করতে থাকে কিন্তু জাঙ্কুক রিসিভ করছে না, সে ভার্সিটিতে লেকচার দিচ্ছিল। জাঙ্কুকের পকেটে ফোন বারবার ভাইব্রেট করছে কিন্তু ফোন তোলার কোনো নিয়ম নেই, যার জন্য সে রিসিভ করছে না। আধ ঘন্টা পর লেকচার শেষ করে জাঙ্কুক ক্লাস থেকে বেরিয়ে যায়, ফোনটা বের করে 40টার উপরে মিস কলতে মায়ের নাম্বার থেকে জাঙ্কুক কল ব্যাক করে। ওপাশ থেকে জিনের কান্না জড়িত কণ্ঠে জাঙ্কুকের মনে অজানা ভয় চেপে বসে। জিন তো কান্নার জন্য কিছু বলতেই পারছে না। এরপর সুজি ফোন নিয়ে সবটা বলে। জাঙ্কুক আর নিজের মনকে মানাতে পারছে না, বাইক নিয়ে তাড়াতাড়ি তার বাসায় চলে আসে। এসে দেখে জিন তার ঘরের সামনে ফ্লোরে বসে কান্না করছে। কান্নার আওয়াজে পাশের ফ্ল্যাটের মহিলারাও চলে এসেছে। জাঙ্কুক তাড়াতাড়ি গিয়ে দরজা ভাঙার চেষ্টা করছে। অনেকক্ষণ চেষ্টার পরে দরজা ভাঙতে সক্ষম হয়। দরজা ভেঙে ভেতরে ঢুকতে উৎসুক জনতা আগে উকি দেয় সমালোচনার স্বার্থে, কিন্তু দরজা খুলে দেখে ভেতরে তো কেউ নেই, বারান্দার গ্রিল ভাঙা। কারোর আর বুঝতে বাকি রইল না তে বাড়ি থেকে পালিয়েছে। নামজন জানতে পারলে কি হবে এসব ভেবে জিন আরো বেশি কান্না করছে। জাঙ্কুক পুরো রাজশাহী শহর খুঁজেছে কিন্তু কোথাও থেকে পায়নি। খুব বেশি কষ্ট হচ্ছে জাঙ্কুকের, নিজেকে বারবার ব্যর্থ কাপুরুষ বলে মনে হচ্ছে, বউকে সামলাতে পারলো না। এদিকে নামজন ব্যাপারটা জানতে পারে, এরপর বাসায় এসে রাগারাগি শুরু করে দেয়। জিনকে মারধর করছে, অনেক গালিগালাজও করছে। তুই সারাদিন ঘরে থেকে কি করিস? তোর মেয়ে বাইরে ঘুরে রঙ্গলীলা করে বেড়াচ্ছে, তোর তো কোনো খেয়ালই নেই। ওই বেয়াদব মেয়েকে আমি আমার ঘরে কখনোই তুলবো না, যার সাথে গেছে তার সাথেই থাকো। জাঙ্কুকের পেছনে রাগ হচ্ছে, তাই বলে যে নিজের বউকে খুঁজবে না এটা তো হয় না। এরপর জাঙ্কুক পুলিশে খবর দেয়। পুলিশের তা ওদেরকে খুঁজে বের করতে করতে পরের দিন বিকেল হয়ে যায়। টিয়া আর ইউনো পরশুদিন রাতে পালিয়েছিল। ওদেরকে চট্টগ্রাম শহরে ইউনের এক বন্ধুর বাসায় পাওয়া গেছে। পুলিশ খবর পেতে জাঙ্কুকে নিয়ে সেখানে রওনা দেয়। পুলিশ স্টেশনে টিয়া আর ইউনো পাশাপাশি চেয়ারে বসে আছে। জাঙ্কুক ওদের সামনে গিয়ে দাঁড়ায়। ওদের দুজনকে একসাথে দেখে জাঙ্কুকের রাগ মাথায় উঠে যায়। এরপর তের গালে ঠাস করে চড় বসিয়ে দেয়। তের গালটা পুরো লাল হয়ে আছে। ইউনোকে মারতে যাবে তখন পুলিশ জাঙ্কুককে থামিয়ে দেয়, একটি শান্ত করে চেয়ারে বসিয়ে দেয়। পুলিশ এবার জিজ্ঞাসাবাদ শুরু করে। আচ্ছা ইউনো, এই মেয়েটা যে বিবাহিত তুমি জানতে না, তাও কি নিয়ে কেন পালিয়েছো? বিশ্বাস করুন স্যার, আমি আসলেই জানতাম না তে বিবাহিত। কয়েক মাস ধরে আমার সাথে প্রেম করেছে। পরশু রাতে হঠাৎ কল করে আমাকে এটা বলেছে বাড়ি থেকে পালাবে। আমি বলেছি কেন পালাবো? ও আমাকে বললো ওর বাবা নাকি জেনে গেছে ওর বিয়ে অন্য জায়গায় ঠিক করেছে, যার জন্য কালকে ওকে নিয়ে পালিয়ে যেতে হবে আমাকে। আমি তো ওকে অনেক ভালোবেসেছিলাম, ভালোবাসার মানুষ হারিয়ে ফেলবো এটা ভেবে ওর সাথে আমি পালিয়েছি স্যার। এসিপি জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে সে বর্তমানে রাগে সাপের মতো ফুঁসছে। আচ্ছা মিস তেইয়া, আপনি বিবাহিত হওয়া সত্ত্বেও কেন অন্য পুরুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন বলেন? টিয়ে কান্না করতে করতে মাথা তুলে তাকায়, গালে হাতের 5 আঙ্গুলের ছাপ ভরে গেছে। আসলে আসলে জাঙ্কুক আমার স্যার হয়, ওনাকে আমার একদম পছন্দ হয় না। বিয়ের জন্য আমাকে দেখতে এসে এক প্রকার জোর করে আমাকে বিয়ে করে ফেলে, মানে কাবিন করে রাখে। এদিকে ইউনো, ও আমার কলেজেই পড়ে, আমাকে আগে থেকেই পছন্দ করতো, আমাকে কেয়ার করতো, যার জন্য গোপনে সম্পর্ক করে ফেলেছে। আপনারা কি বিয়ে করেছেন? না স্যার, আমরা বিয়ে করিনি। কালকে রাতটা যে পার করেছেন আপনাদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি? না স্যার, আমি ওকে আমার বন্ধুর বাসায় নিয়ে গিয়েছিলাম। ও রাতে বন্ধুর বোনের সাথে ছিল আর বন্ধু আমার সাথে ছিল। আমি তো ওকে ভালোবাসি স্যার, প্ল্যান করেছিলাম ওকে আজকে বিয়ে করব। এরপর পুলিশের সাথে তে ইউনো জাঙ্কুক সবাই চট্টগ্রাম থেকে রাজশাহীতে ফিরে আসে। এরপর জাঙ্কুক থেকে নিয়ে তের বাসায় ফিরে আসে। তের বাড়ি ভর্তি মানুষ, জাঙ্কুকের পরিবারের সবাই এসেছে। জাঙ্কুক গম্ভীর মুখ করে তেকে নিয়ে বাসায় চলে আসে। তেকে দেখে নামজন দৌড়ে আসে থেকে মারার জন্য। জাঙ্কুকের খুব রাগ হচ্ছে, শাস্তি দিলে সে দিবে, অন্য কেউ কেন দিবে? সবাই শান্ত হও, আমি কথা বলবো। বাবা, তেকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। এই মেয়েকে কিছুতেই বউ হিসেবে আমার বাড়িতে যেতে দেবো না। জাঙ্কুক রাত পার করে এসেছে অন্য ছেলের সাথে। মুখ পড়ে শোন, তোকে কিসব বলছে? আল্লাহ, এই মেয়ে হওয়ার আগে আবার মরণ কেন দিলা না? মা, আপনি শান্ত হন। তে আমার বউ, আমি ওকে বাসায় নিয়ে যাব। জাঙ্কুক ভালো হচ্ছে না, কিন্তু ওই নোংরা মেয়ের সাথে আমি কিছুতেই এক ছাদের নিচে থাকতে পারবো না। থাকতে হবে না মা, আমি তেকে নিয়ে আলাদা বাড়িতে থাকবো। কি, তুই ওই মেয়ের জন্য আলাদা থাকবি? জাঙ্কুক জাঙ্কুক আর কিছু বলে না। অনেক কথার পর সবাই বাসা থেকে চলে যায়। এদিকে নামজন কিছুতেই এই মেয়েকে ঘরে ঢুকতে দিবে না। জাঙ্কুকরাও চলে গেছে, সব আত্মীয় স্বজনরাও চলে গেছে। তে ঘরের মেঝেতে শুয়ে চোখ দিয়ে পানি পড়ছে তার। এভাবে রাতটা পার হয়ে যায়। রাতের বেলা কেউ খায় না। তে মেঝেতে শুয়ে ঘুমিয়ে গিয়েছিল। সকাল 8টার দিকে তার ছোট বোন খাবার নিয়ে আসে তার জন্য।
তে ফ্রেশ হয়ে আসে, পেটে প্রচন্ড ক্ষুধা পেয়েছে কিন্তু খেতে মন চাচ্ছে না। এরপর সুজি থেকে খাইয়ে দিতে নেয়, যেই না খাবার মুখে নেয় তখনই বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। নামজুন অফিসে যাওয়ার আগে ঝগড়া লেগেছে, তের মাকে মেরেছে, আবার গালিগালাজও করেছে। এরপর তে আর খেতে পারলো না। নামজুন চলে যেতে জিন তেরি মেয়ের রুমে আসে, তেকে মারতে শুরু করে। তোর জন্য আমার সংসারে অশান্তি শুরু হয়েছে, নিজের সংসার তো নষ্ট করেছিস, এখন আমারটাও করবি তাই তো? রেগে আরো অনেক কথা বলে। এরপর থেকে মেঝেতে ফেলে সেখান থেকে চলে যায়। তে শুয়ে কান্না করতে থাকে। সারাদিন চলে গেছে, তাই ঘর থেকে বেরোয় না, এমনকি তার ঘরে কেউ আসে না। সেই সকালবেলা সুজির হাতে এক লোকমা ভাত খেয়েছিল, সারাদিন কিছু খায়ওনি। সন্ধ্যার দিকে নামজন বাসায় আসে, বাসায় এসে আবারও রাগারাগি শুরু করে। রাস্তাঘাটে তাকে মানুষজন নানা রকম কথা শুনিয়েছে মেয়েকে নিয়ে। এসব সহ্য করতে না পেরে মেয়ের রুমে ঢুকে মেয়ের শরীরে আঘাত করতে শুরু করে। ব্যথাইতে কান্না করছে, বারবার ছাড়তে বলছে কিন্তু কিছুতেই শুনছে না। সুজি আটকানোর চেষ্টা করছে কিন্তু থামাতে পারছে না। এক পর্যায়ে নামজন ক্লান্ত হয়ে সেখান থেকে চলে যায়। তে মেঝেতে কাতরাতে থাকে। রাতের বেলা তীর গা কাঁপিয়ে জ্বর আসে, পেটেও তো কিছু নেই, তে মেঝেতেই জ্বরে কাঁপছে। অফিসের কলিগেরা নামজনকে তেকে নিয়ে অনেক কথা শোনায়, আবার পাড়ার মধ্যে আসে অনেকেই অনেক কথা শুনিয়ে গেছে। নামজন সারা জীবন নিজেকে সম্মানের সাথে বাঁচিয়ে চালিয়েছে। আজকে এই মেয়ের জন্য তার সম্মানহানি হয়েছে, যার রাগের বহিঃপ্রকাশ হিসেবে বাসায় এসে মেয়েকে আঘাত করতে শুরু করে। কেটে গেছে 10 দিন। এই 10 দিনটি তার নিজের বাড়িতে কুকুর বেড়ালের মতো থেকেছে। জাঙ্কুকের বাসা থেকে একটা মানুষও তাকে দেখতে আসেনি। আজ সন্ধ্যার পরে জাঙ্কুক আসে, 2 রুমে একটা ফ্ল্যাট ভাড়া করেছে তে আর তার জন্য। তের বাবা মায়ের অনুমতি নিয়ে তেকে নিয়ে সেখানে যায়। তেকে ফ্ল্যাটে রেখে বাইক নিয়ে সে যেন কোথায় যায়। এক ঘরে থাকার মতো সকল ফার্নিচার আছে, তে সেই ঘরের বিছানায় বসে আছে। রাত বাজে 10টা, জাঙ্কুক এখনো আসে নাই। তের ফোনটা তার বাবা ভেঙে ফেলেছে, যার জন্য যোগাযোগ করার মতো কিছু নেই। প্রচুর ক্ষুধাও পেয়েছে, সেই দুপুর থেকে পেটে তো কিছুই পড়ে নাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা, জাঙ্কুক এখনো আসে নাই। হঠাৎ করে দরজা বন্ধের শব্দে তের ঘুম ভেঙে যায়। জাঙ্কুক ঘরে এসে তের উপরে ঝাঁপিয়ে পড়ে। এত দ্রুত হয় তে কিছুই বুঝে উঠতে পারলো না। জাঙ্কুক এসে তের গলায় বাইট করছে, প্রত্যেকটা বাইটে চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে আসছে। পরনের জামাটা টেনে ছিঁড়ে ফেলে। তীর উন্মুক্ত বুকে বাইট করতে শুরু করে। জাঙ্কুকের এরকম ক্ষিপ্ততা দেখে তে আর কিছু বলার সাহস পায় না। তিনি হিসেবে পায়জামাটাও খুলে ফেলে। এরপর রুটলি ইন্টিমেট হতে থাকে। তে ব্যথা ছটফট করছে, কান্না করছে, হাত পা ছুড়ছে, কিন্তু জাঙ্কুক শান্ত হয় না। ফজরের আজানের আওয়াজে জাঙ্কুক থেকে ছেড়ে উঠে যায়। ঘরের লাইট জ্বালিয়ে দেয়। তাই পুরো শরীরে ক্ষত, শুয়ে ফুপিয়ে কান্না করছে। চাদরে অনেকটা জায়গা জুড়ে রক্তের দাগ। জাঙ্কুকের মন চাচ্ছে ওই চাদরটা তুলে সমাজের সবাইকে দেখাতে। তার বউ রাত পার করে এসেছে কিন্তু তার ভার্জিনিটি হারায়নি। জাঙ্কুক তার নগ্ন শরীরের দিকে একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তে এখনো শুয়ে শুয়ে কান্না করছে, তার প্রচন্ড যন্ত্রণাও হচ্ছে। জাঙ্কুক ওয়াশরুমে গিয়ে গোসল শেষ করে নেয়। এরপর রুমে এসে থেকে ডাকতে শুরু করে। তীর উঠতে অনেক কষ্ট হচ্ছে, বিছানা ধরে উঠে দাঁড়ায়। জাঙ্কুক চাদর পাল্টে অন্য চাদর পেঁচিয়ে নেয়, আবার ঘর থেকে বেরিয়ে যায়। নিজের জন্য একটা প্লেটে খাবার নিয়ে আসে। তীর অনেক খিদে পেয়েছে কিন্তু জাঙ্কুক একাই খাচ্ছে, তেকে একবারও খেতে বলে না। তীর মনটা খারাপ হয়ে যায়। জাঙ্কুক খাওয়া শেষ করে হাত ধুয়ে তের জন্য অন্য প্লেটে খাবার নিয়ে আসে। তের সামনে প্লেট রাখে, খিদে লাগলে খেয়ে নিও এই বলে জাঙ্কুক পেছন দিকে ঘুরে শুয়ে পড়ে। তে কান্না করতে করতে খেয়ে নেয়। খাওয়া শেষে গোসল করে জাঙ্কুকের পাশে শুয়ে পড়ে। সকাল 9টার দিকে তের ঘুম ভাঙে। ঘুম ভাঙতে দেখে পুরো ফ্ল্যাটে জাঙ্কুক নিয়ে ডাইনিং টেবিলের উপর খাবার রাখা আছে। তে খাবার খেয়ে কি করবে পুরো বাড়িটা ঘুরে দেখতে থাকে। সে তো বই খাতা কিছুই আনেনি, হুট করে চলে এসেছে। এরপর সে শুয়ে ঘুমিয়ে যায়। দরজা কারো নক করার শব্দে তার ঘুম ভাঙে। তে দরজা খুলে দেখে জাঙ্কুক তার জন্য খাবার পাঠিয়েছে। একটা ছেলে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। তে তাকিয়ে দেখে 2টা বাজে। গোসল করে এরপর খেয়ে নেয়। রাত 8টার দিকে জাঙ্কুক আসে। তার কাছে এক্সট্রা চাবি থাকায় নিজেই দরজা খুলে ভেতরে চলে আসে। ডাইনিং টেবিলের উপর খাবারের প্যাকেটটা রেখে ঘরে আসে, কিন্তু ঘরে তো তে নেই, বারান্দাতেও নেই, এমনকি বাথরুমে নেই। জাঙ্কুকের মাথায় সূক্ষ্ম চিন্তার ধারা বয়ে যায়। বুকে চিনচিন ব্যথা অনুভব করে। তে যদি এবার চলে যায় তার কি অবস্থা হবে সে ভাবতেও পারে না। আরেকবার শিওর হওয়ার জন্য অন্য ঘরটাতে যায়। দরজা হালকা চাপানো, অন্ধকার। জাঙ্কুক দরজা ঠেলে ভেতরে চলে যায়। তে নিচে বিছানা করে ঘুমিয়ে আছে। জাঙ্কুককে চিন্তায় ফেলে সে শান্তিতে ঘুমাচ্ছে। এটা জাঙ্কুকের একদমই পছন্দ হয় না। তের পাশে গিয়ে বসে, একটানে শরীর থেকে কাঁথাটা সরিয়ে নেয়। তের ঘুম ভেঙে যায়, তবে চোখ বন্ধ করে বলে, আমি আরো ঘুমাবো না, এক্ষুনি ওঠো। জাঙ্কুকের কণ্ঠ শুনে তে লাফ দিয়ে উঠে। পালানো থেকে ধরে আনার পর থেকে তে জাঙ্কুককে ভয় পায়, বিশেষ করে কালকে রাতের হিংস্রতার পর থেকে। আসলে সরি, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিলাম। আবার শুয়ে পড়ো। তে ভয়ে ভয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক তের পায়ের কাছে বসে পড়ে। তীর পায়জামাতে হাত দিতে জাঙ্কুকের হাত ধরে ফেলাতে, না প্লিজ, কি করছেন তা কি? হাত ছাড়ো আমার। তে
কিছুটা ভয় পেয়ে যায়, জাঙ্কুকের হাতটা ছেড়ে দেয়। এরপর জাঙ্কুকের পায়জামাটা এক টান দিয়ে কোমর থেকে পা অব্দি নামিয়ে দেয়। তে ফুপিয়ে কান্না করছে। চুপ, কান্নার আওয়াজ যেন আমার কান অব্দি না আসে। ঠোঁট কামড়ে কান্নার আওয়াজ আটকায়, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে। জাঙ্কুক নিজের পরনের জিন্সের প্যান্ট আর কালো শার্টটাও খুলে ফেলে। প্রথমে প্যান্টের জিপার খুলতে দেখে তে আরো ফুপিয়ে কান্না করে দেয়। আর একবার কান্নার আওয়াজ পেলে একদম মুখ সেলাই করে দিব। এরপর জাঙ্কুক নিজের কাজ শুরু করে দেয়। তে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আধ ঘন্টা পর জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে উঠে যায়। তে এখনো কান্না করছে। তেকে ছেড়ে জাঙ্কুক গোসল করতে চলে যায়। তে ফুপিয়ে কান্না করছে। এগুলো জাঙ্কুক তার ইচ্ছের বিরুদ্ধে করছে। তাকে তো একটু সময় দিলে পারতো, কিন্তু না জাঙ্কুক তাকে একটু সময় দেয়নি, তার উপরে জবরদস্তি করছে। তে এসব ভাবছিল তখনই জাঙ্কুক গোসল করে আসে, চুল দিয়ে পানি পড়ছে। বিয়ের 7 মাস পরে কালকে প্রথমবারের মতো বউয়ের কাছাকাছি গেলাম, তাও আমার বউ অন্য পুরুষের সাথে পালিয়ে যাওয়ার পরে। আসলে জানো কি, ভুলটা না আমারই ছিল। অন্য পুরুষের মতো যদি বিয়ের রাতে বউর উপর অধিকার খাটাতাম তাহলে হয়তো এরকমটা হতো না। জাঙ্কুকের এসব কথা শুনতে কান্না করছে। এখন আর এসব নেকা কান্নাকাটির কি মানে বলো? যাও এখন গোসল করে নাও। এরপরে তে ওয়াশরুমে চলে যায়। সেখানে কান্না করতে শুরু করে। এই পৃথিবীতে তাকে কেউ ভালোবাসে না। বাবার বাড়িতে মা বাবা সবসময় শাসনে রেখেছে, কখনো তেকে নিজের মতো কিছু করতে দেয়নি তার বাবা মা। এখানে এসেও জাঙ্কুক তার সাথে এরকমটাই করছে। 10 মিনিট পর জাঙ্কুক দরজা ধাক্কাতে শুরু করে। আমি তো জামা কাপড় কিছুই আনি নাই, দয়া করে আমার জামা কাপড়গুলো দিবেন। এরপর জাঙ্কুককে তোয়ালে নিয়ে আসে, যেটা দিয়ে সে একটু আগে চুল মুছেছে। এই দরজাটা আড়াল থেকে দরজা খুলে হাতটা বাড়িয়ে দেয়, তোয়ালে নিয়ে আবার দরজাটা আটকে দেয়। এবার একটু কষ্ট করে জামা কাপড়গুলো দিতে পারবেন? ওটা পরেই ঘরে চলে এসো, এসে জামা পরে নিও। এরপর তে তোয়ালে পরে দাঁড়িয়ে আছে। সে ঘরে কি করে ঢুকবে, কারণ জাঙ্কুক তো আছে। এরপর টি জড়সড় পায়ে ঘরে চলে আসে। এসে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেছে। টি এবার ভেজে জামা কাপড়গুলো পাল্টে বারান্দায় নেড়ে দেয়। রাত প্রায় 11টা বাজে। জাঙ্কুক সোফাতে বসে ল্যাপটপে কাজ চালাচ্ছে। টি টেবিলের উপর খাবার রেখে এসেছি, সার্ভ করো, আমি খেতে আসছি। এরপর টি ড্রয়িং রুমে চলে যায়। জাঙ্কুক বাইরে থেকে অনেক খাবার এনেছে, সাথে স্ন্যাক্সও নিয়ে এসেছে। এরপর টি গিয়ে জাঙ্কুক যতটুকু বলেছে সেইটুকুই করে। জাঙ্কুকের জন্য প্লেটে খাবার সার্ভ করে। তখনই জাঙ্কুক খেতে আসে। তোমার কি খাওয়ার ইচ্ছে নাই নাকি? পরে না খেয়ে অসুস্থ হলে বাপ মার কাছে কি বলবে? আমি খেতে দেইনি, তোমার জন্য খাবার বারো। এরপর তে চুপচাপ খেয়ে নেয়। ঘরে লাইট অফ করে জাঙ্কুক আর তে পাশাপাশি শুয়েছে। এক বিছানাতে শুলে তাদের মধ্যে আকাশ পরিমাণ দূরত্ব বিরাজমান। তে বিছানায় শুয়ে পাশাপাশ করছে। দিনে তো অনেক ঘুমিয়েছে, যার জন্য ঘুম ধরছে না। উঠে বসে আবার শুয়ে পড়ছে, আবার উঠে বসে। কি হচ্ছেটা কি? এরকম নড়াচড়া করছো কেন? আমার ঘুম ধরছে না। আচ্ছা, আপনার ল্যাপটপটাকে আমাকে দিবেন না, মানে একটু মুভি দেখ না। জাঙ্কুক তের দিকে চোখ মেলে তাকাইতে চোখ বন্ধ করে আবার শুয়ে পড়ে। মুভি দেখার দরকার নাই, তুমি আমার মাথা টিপে দাও। তে চুপচাপ মাথা টিপতে থাকে। তার প্রচন্ড মন খারাপ হয়। আগে ঘুম না আসলে রাতে পড়াশোনা করতো, আবার মুভি দেখতো। এখন তো ল্যাপটপটা জাঙ্কুক দিল না, দিলে কি এমন হতো শুনি। তে মাথা টিপতে টিপতে ঘুমিয়েছে। এদিকে জাঙ্কুকও ঘুমিয়ে গেছে। পরের দিন ঠিক এভাবে সারা দিন কেটে যায়। রাত 9টার দিকে জাঙ্কুক বাসায় আসে। আজকেও সে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। ফ্রেশ হয়ে দুজনে একসাথে খেয়ে নেয়। জাঙ্কুক ল্যাপটপে কাজ করছে। তে সামনে দিয়ে গুড়গুড় করছে, মনে হচ্ছে কিছু একটা বলতে চায়। খুব ইতস্ত বোধ করছে। কিছু বলবে? বলার হলে বলে ফেলো, কিন্তু এরকম কোনো কথা বলো না যেগুলো শুনলে আমার রাগ হবে। আসলে আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে চাই। কলেজে কোচিং এ না গিয়ে যদি করতে পারো আমি রাজি আছি। এইচএসসি এক্সাম দিতে দিবেন না আমায়? জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ে। বাড়িতে বইগুলো রেখে আসছি, কালকে বাসায় গিয়ে বইগুলো নিয়ে আসি, কি বলেন? না, কোথাও যেতে হবে না, আমি এনে দেব। বাড়ি যেতে দিবে না এটা শুনে তার মনটা খারাপ হয়ে যায়। অবশ্য বাড়ি গেলেও বাবা মায়ের অনেক কথা শুনতে হবে, এটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে। এরপর তে চলে যায় চা বানাতে। তে আসলে চা খোর। সে দিনে 3-4 বার চা খেত, কিন্তু ঝামেলার পর আর চাটা খাওয়া হয়নি। তাই চা বানাতে চলে গেছে। জাঙ্কুকের জন্য বানিয়েছে, নিজের জন্য বানায়নি। জাঙ্কুক অর্ধেক কাপ চা নিজে খেয়ে ফেলে, আর অর্ধেক তের হাতে ধরিয়ে দেয়। তে খেতে বলে। তে চায়ের কাপটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অন্যের মুখেরটা খেতে ইচ্ছে করছে না, না খেলে ফেলে দাও। তে বুঝতে পারে জাঙ্কুক রেগে গেছে। তে চোখ মুখ খিচে চুমুক দেয়। জাঙ্কুকের মুখের রিয়াকশন দেখে হাত থেকে কাপটা কেড়ে নেয়। এরপর কাপ সহ চাটা বাইরে ফেলে দেয়। জাঙ্কুকের এরকম কাণ্ডে অবাকের সাথে ভয় পেয়ে যায়। আমি বিশ্বাস করি ভালোবাসা জোর করে হয় না, জোর করে কারো আপন হওয়া যায় না। আর না যায় কিছু সুন্দর মুহূর্ত জোর করে উপভোগ করতে। যেমন কিছু কিছু ইচ্ছে জোর করে করা যায়। তুমি না চাইতো তোমাকে কাছে এনেছি, তুমি না চাইলেও আমি জোর করেই করব। কিন্তু কিছু কিছু জিনিসে আমি কখনো তোমাকে জোর করব না, কারণ সেগুলোতে প্রয়োজন মনের মিলন, দৈহিক কোনো মিলনের প্রয়োজন পড়ে না।
জাঙ্কুক নিজের কথা শেষ করে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। তে জাঙ্কুকের কথার গভীরতা বুঝতে পারছে না। কেটে গেছে কয়েকদিন। তে এখন দিনের বেলা পড়াশোনা করে পার হয়ে যায়। রাতে জাঙ্কুক না আসা পর্যন্ত পড়ে, কিন্তু সারাদিন ঘরের মধ্যে একা একা হাঁসফাঁস লাগে, কিন্তু ভয়ে কিছু বলতেও পারে না। এই তো একটু আগে জাঙ্কুকের পাঠানো খাবার খেয়েছে, খেয়ে রেস্ট নিচ্ছিল। হঠাৎ করে তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। ডেট মনে হতে তার চোখগুলো বড় বড় হয়ে যায়। 2 দিন পার হয়ে গেছে। তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়, যা হওয়ার তাই হয়েছে। কিন্তু কি করবে, তার কাছে তো কোনো সরঞ্জাম নেই। একেই তো পেটে ব্যথা, আবার টেনশনেতে একদম অসুস্থ হয়ে পড়েছে। উপায় না পেয়ে ঘরের মেঝেতে শুয়ে পড়ে। প্রচন্ড ব্যথা করছে পেটে। রাত 9টায় জাঙ্কুক বাসায় আসে। পুরো ফ্ল্যাট অন্ধকার। ঘরে ঢুকতে লাইট জ্বালিয়ে দেয়। বুকটা কেমন ধক করে ওঠে। সাদা ফ্লোরে রক্তে মাখামাখি অবস্থায় তে পড়ে আছে। তে পেটে ধরে কান্না করছে। জাঙ্কুক তের কাছে গিয়ে চিন্তিত কণ্ঠে ডাকতে শুরু করে। এইতে কি হয়েছে তোমার? কোথায় লেগেছে? আপনি এখান থেকে যান না প্লিজ। কি হয়েছে বলো আমায়, তো এরকম করো না, কি হয়েছে? জাঙ্কুক থেকে ভালো করে লক্ষ্য করে ব্যাপারটা বুঝতে পারে। এরপর মাথায় হাত বুলিয়ে দেয়। কখন হয়েছে এসব? তোমার কিছু লাগবে? বাইরে থেকে এনে দিব? মাথা নাড়ায়। জাঙ্কুক আর দেরি করে না, তাড়াতাড়ি করে ফার্মেসিতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ফিরে আসে কাগজে মোড়ানো প্যাকেট নিয়ে। এরকম অবস্থায় সে উঠে দাঁড়াতে পারছে না। জাঙ্কুক থেকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্যাকেটটাও সাথে করে নিয়ে যায়, সাথে কিছু জামা কাপড় দিয়ে দেয়। ওয়াশরুমে দরজা আটকে দেয়। জাঙ্কুক কমন ওয়াশরুম থেকে এক বালতি পানি নিয়ে আসে আর ঘরটা মুছে ফেলে। প্রায় আধ ঘন্টা পর তে গোসল শেষ করে বাইরে আসে। বাইরে আসার সময় তো এক বালতি পানি এনেছিল ঘরটা পরিষ্কার করার জন্য, কিন্তু তার আগে তো জাঙ্কুক সব পরিষ্কার করে ফেলেছে। এটা দেখে তে বেশ অবাক হয়। এরপর জাঙ্কুকও গোসল করে আসে। আমরা তো স্বামী স্ত্রী, আমার মনে হয় আমাদের মধ্যে কোনো জড়তা থাকা উচিত নয়। তোমার যা লাগবে আমাকে বলতে পারো। আমি এতটা ফ্রি হতে পারবো না। আমার কাছে টাকা থাকলে আমি নিজে নিয়ে আসতাম। এখন আপনি এনে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। এই অসুস্থ বিদায় সে প্রেক্ষিতে জাঙ্কুক আর কথা বাড়ায় না। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। জাঙ্কুক রান্নাঘরে চা বানাতে গিয়ে চিনি খুঁজছিল। জাঙ্কুক 3 বেলায় খাবার বাইরে থেকে কিনে আনে, তার জন্য অনেক কিছু তার ঘরে থাকে না। চিনি খুঁজতে গিয়ে রান্নাঘরের শিল্পে জাঙ্কুক কিছু জিনিস খুঁজে পায়, যা দেখে তার মাথায় রাগ উঠে যায়। তে তো বসে পড়ছিল। জাঙ্কুক গিয়ে সামনে থেকে বইটা টেনে ছুঁড়ে ফেলে দেয়। কি ব্যাপার, কোন সাহসে বই ফেললেন? তের এরকম ঝাঁঝালো কণ্ঠ শুনে জাঙ্কুক রেগে যায়। তের গালে ঠাস করে চড় বসিয়ে দেয়, চুল টেনে দাঁড় করিয়ে দেয়। খাবার কেন নষ্ট করেছো? এগুলো কি আমি গাছের পাতা দিয়ে কিনেছি? কত মানুষ আছে যারা খাবার পাচ্ছে না, আর আমি তোমার জন্য কষ্ট করে 3 বেলা খাবার বাড়ি থেকে কিনে আনছি। সারাদিন বাড়িতে একা থাকো, যার জন্য এতগুলো খাবার এনেছি। এগুলোতে হাত কেন দাওনি? আপনি তো খাবার খেতে বলেননি, তার জন্য আগ বাড়িয়ে খাইনি। জাঙ্কুক আবার গালে চড় বসিয়ে দেয়। কি হলো, কথায় কথায় মারছেন কেন? সরকারি পেয়েছেন আমায়। আমার সাথে গলার নামিয়ে কথা বলবে। পারবো না, আপনি মারবেন আর আমি চুপ করে সহ্য করব। খারাপ সময় এসেছে বলে এতটা দুর্বল ভাববেন আমায়? এত কিছুর পরেও দেখছি তোর তেজ কমেনি। আজ তোর তেজ কমিয়ে ছাড়বো, চল। টানতে টানতে রান্নাঘরে নিয়ে যায়। চুলা থেকে খুঁতি গরম করে নিয়ে আসে। তে বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। জাঙ্কুক গরম খুঁতিতে হাতে চেপে ধরে। এভাবে 4-5 জায়গায় ক্ষত হয়ে গেছে। তে চিৎকার করে কান্না করছে। জাঙ্কুক তাড়াতাড়ি করে ঠান্ডা পানিতে হাতে ঢালতে থাকে। সরি তে, রাগ হয়ে যাওয়ায় নিজে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে কোলে করে নিজের বিছানায় নিয়ে যায়, হাতে মলম লাগিয়ে দিতে শুরু করে। ছোটবেলায় আমাদের পারিবারিক অবস্থা বেশ খারাপ ছিল। সোনার চামচ মুখে নিয়ে আমি জন্মাইনি। খাবারের মর্ম আমরা একটু বেশি বুঝি, যার জন্য একটু বেশি রাগ উঠে গেছিল তে। আর তে, তুমি আমার মুখে মুখে তর্ক করেছিলে, যার জন্য নিজেকে সামলাতে পারিনি। তে, তোমার বাবার যেই পরিমাণ রাগ, তাতে তিনি মানুষ পর্যন্ত খুন করতে পারেন। তোমার মা যদি তাকে শান্ত করার টেকনিক খুঁজে বের না করতো, তাহলে কখনোই টিকতে পারতো না। তোমাদের বাড়ির প্রতিটা জিনিসের প্রতি তোমার মায়ের মালিকানা কর্তৃত্ব তোমার বাবার থেকে অনেক বেশি। যদিও জিনিসগুলো তোমার বাবা কিনেছে, কিন্তু তোমার মা সেটাকে সামলে রেখেছে। সে নিজেকে ওই ঘরের রানী মনে করেছেন, ওই ঘরটাকে, ঘরের মানুষগুলোকে আপন ভেবেছেন। আসলে সংসারে তোমার আমার বলতে কিছুই থাকে না, থাকে শুধু আমাদের জিনিস। জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখে তে অন্যদিকে ঘুরে আছে। জাঙ্কুক বুঝতে পারে কথাগুলো তের কাছে ভালো লাগেনি। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে। এভাবেই কেটে যায় আরো 1 মাস। তের হাতের ক্ষতগুলো সেরে গেছে, শুধু দাগগুলো আছে। শুক্রবার হওয়াতে জাঙ্কুক দুপুরে কোচিং থেকে চলে এসেছে। তে এখন বাইরে কোচিং এ কোথাও পড়ে না, বাসায় জাঙ্কুকের কাছে পড়ে। দুপুরে খাওয়া শেষ করে জাঙ্কুক বিছানায় বসে আছে। তে সোফাতে বসে আছে। তে, আমার কাছে এসো তো। তে ধীরে পায়ে জাঙ্কুকের কাছে চলে যায়। জাঙ্কুক এবার তের গলা থেকে ওনাটা খুলে ফ্লোরে ফেলে দেয়। এত গরমে ওনা শরীরে পেঁচিয়ে রাখার কি দরকার? যা দেখার অনেক আগেই দেখে ফেলেছি, এত ঢাকার কিছু নাই। এর ভীষণ অস্বস্তি হচ্ছে, তবে কিছু বলে না। এরপর থেকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। কামিজটা বুকের ওপর পর্যন্ত তুলে দেয়। কালো বক্ষ বন্ধনীতে আবদ্ধ বক্ষ
চক্ষু যুগলের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে জাঙ্কুক। জাঙ্কুকের একদম নেশা লেগে গেছে। তে উঠে বসার চেষ্টা করতে আমাকে একদম রুট হতে বাধ্য করো না, চুপচাপ শুয়ে থাকো। জাঙ্কুক তের বুকে মুখ ডুবিয়ে দেয়, সাক করতে শুরু করে। বুক থেকে মুখ সরিয়ে পায়জামাটা খুলে ফেলে। তের প্রাইভেট পার্টে হাত দিয়ে ঘষতে থাকে। এই প্রথমবারের মতো তের মুখ দিয়ে সুইট সাউন্ড ভেসে আসছে। জাঙ্কুক আরো বেশি উন্মাদ হয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর ছেড়ে দিয়ে পাশে শুয়ে পড়ে। তে গোসল করে রেডি হয়ে নাও, আমরা বিকেলে ঘুরতে বেরোবো। তোমার কি বোরখা আছে? না তো, আমি তো বাইরে গেলে সালোয়ার কামিজ পরেই বের হই। আজ থেকে আর পরবে না, এখন থেকে বেরোলে বোরখা পরে বের হবে। তে কিছু বলে না, গোসল করে সুন্দর করে পরে রেডি হয়ে নেয়। জাঙ্কুক বাইক চালাচ্ছে, তে পেছনে বসে আছে। কি হলো, আমাকে ধরো, না হলে পড়ে যাবা তো। সমস্যা নেই, আমি পরবো না। জাঙ্কুক টান দিতেই তে হুমড়ি খেয়ে জাঙ্কুকের গায়ের উপর পড়ে। আবার সোজা হয়ে বসে, কিন্তু তাও জাঙ্কুককে ধরে না। জাঙ্কুক দুষ্টু হেসে বলে, আসার আগে এত খেলাধুলা করে আসলাম, আর এখন সামান্য কাঁধ ধরতে তোমার জড়তা লাগছে। হাই রে, কপাল করে একটা বউ পেয়েছি আমি। এরপর বোরকার দোকানে চলে যায়। সেখানে থেকে নিয়ে ভিতরে ঢুকে পড়ে। নিজের শার্টের সাথে ম্যাচিং করে কালো বোরকা হিজাব হাতে ধরিয়ে ভেতর থেকে পরে আসতে বলে। আরো 2টা বোরকা কিনে দেয়। সেগুলোর বিল পরিশোধ করে প্যাকেটগুলো দোকানেই রেখে আসে, যাওয়ার সময় নিয়ে যাবে। এরপর তেকো কারো ঘোরাঘুরি করতে শুরু করে। জাঙ্কুক ফিল করছে দুজনের মধ্যে এখন অনেকটা দূরত্ব বিরাজমান। কেটে গেছে আরো 6 মাস। এই 6 মাসে তে জাঙ্কুক কেউ পরিবারের সাথে যোগাযোগ করেনি, এমনকি পরিবারের লোকেরাও তাদের সাথে যোগাযোগ করেনি। তে এখন জাঙ্কুকের জন্য কিছু একটা ফিল করছে। জাঙ্কুকের সাথে ঝগড়া না করলে তার ভালো লাগে না। অন্যদিকে জাঙ্কুক তো ম্যাচিওর হয়ে গেছে, এখন সে আগের মতো কথায় কথায় রাগারাগি করে না। কি হয়েছে? অকারণে দিক দিয়ে ঘুরঘুর কেন করছো? পরে তো বলবে আমি কলেজে কোচিং এ যেতে দেইনি, তার জন্য খারাপ হয়েছে। বলবোই তো, আপনি আমাকে বাইরে পড়তে দেননি, আবারও নিজে পড়াতে বসে কথায় কথায় চড় মেরেছেন। তো পড়া না পারলে আদর করবো নাকি? আপনার চড় আদর আমার কোনোটাই লাগবে না। কিন্তু আমার তো তোমার সবকিছু লাগবে, চর আদর ঝগড়া সবকিছু। এই বলে থেকে টান দিয়ে কোলে বসিয়ে নেয়। কামিজের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে দেয়। শুলে স্পর্শকাতর জায়গাগুলোতে স্পর্শ করতে থাকে। তো বলছিলাম কি, আমি না একটা কথা বলতে চাই। একটা কেন 1000টা বলো, শুধু ছাড়েন কথাটি ছাড়া। আমার না মনে হয় আমাদের ড্রয়িং রুমটা খুব বেশি সাদামাটা। এখানে কিছু সোফা, কয়েকটা ফুলের টব থাকলে মনে হয় ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, কালকে বিকালে রেডি থাকবে, আমি এসে দোকানে নিয়ে যাব। এখন একটু আদর করে দাও তো। এই প্রথমবার লাভ মেকিং এর সময়তে খুব বেশি ভালো লাগছে। মনে যাচ্ছে জাঙ্কুকের বুকে মাথা রেখে শুতে। এই জাঙ্কুকের পাশে শুয়ে একটা কথাই ভাবছে। জাঙ্কুক এতবার তার কাছে এসেছে, কিন্তু কখনো ঠোঁটে কিস করেনি। এরকম কি কোনোদিন বুকেও জড়ায়নি। এরপর তে আনমনে বলে ওঠে, আমার ঠোঁট কি দেখতে এতটাই অসুন্দর? আমার গায়ে কি পচা গন্ধ? ভ্রমরের কি ফুলের মধু কখনো খারাপ লাগে নাকি? বরং সে তো চায় ফুলের সবটুকু মধু নিজের মধ্যে শুষে নিতে। যে ফুলের গন্ধে ভ্রমর নেশাগ্রস্ত হয়, সে ফুলের গন্ধ কখনো পচা হতে পারে? তাহলে এই নিষ্ঠুর ভ্রমর আকৃষ্ট হয়েও কেন কাছে আসে না? কে বলেছে ভ্রমর নিষ্ঠুর? ফুলের একটু আশকারা পেলেই ভ্রমর মধু কুড়িয়ে নিতে একটু পিছপা হবে না। এই মধু কুড়ানোর বাসনা যে তার অনেক দিনের। এই ফুলের বুকে মাথা রাখার যে ভ্রমরের অনেক দিনের শখ, কিন্তু ভ্রমর তো চায় না ফুলের কাছ থেকে জোর করে এই অনুভূতি পেতে। এগুলো তার কাছে অনেক মূল্যবান জিনিস। কুক একে অপর দিকে তাকিয়ে হেসে দেয়। তে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। পরের দিন বিকালে জাঙ্কুক তেকে নিয়ে দোকানে চলে যায়। তে তার পছন্দ মতো সংসার সাজানোর সবকিছু জিনিস কিনেছে। তে লিস্ট নিয়ে এসেছে, পাক্কা গিন্নির মতো সব কিনছে। জাঙ্কুক দাঁড়িয়ে তেকে দেখছে, সে তো এতদিন এটাই চেয়েছিল। এভাবেই তে তার নিজের সংসারটা গুছিয়ে নেয়। কয়েকদিন পরেই টেস্ট পরীক্ষা শুরু হয়। জাঙ্কুক থেকে নিয়ে আসে আর পরীক্ষা শেষ হওয়ার পরে নিয়ে যায়। 3 মাস পরেই তো এইচএসসি এক্সাম, তাই জাঙ্কুক বাড়িতে থেকে অনেকটা সময় দেয়। বিকালে কোচিং শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসে থেকে পড়ানোর জন্য। কি ম্যাডামের কি পড়া শেষ? পড়া না পারলে কি তো মার খেতে হবে? হ্যাঁ, পারিনি তো এটা কথায় কথায় মারতে আর ঝগড়া করতে। একটু আগে জাঙ্কুক বাসায় এসেছে। ফ্রেশ হয়ে তার পাশে বসতে বসতে কথাগুলো বলে। তে জাঙ্কুকের ম্যানলি পারফিউমের গন্ধে যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। জাঙ্কুক তে পড়া বুঝিয়ে দিচ্ছে। এদিকে তে এক ধানে জাঙ্কুকের ঠোঁটের নিচে তিলটার দিকে তাকিয়ে আছে আর ভাবছে কবে ও ঠোঁটের মধ্যে রাজত্ব চালাতে পারবে। পরীক্ষায় কি ঠোঁটের বর্ণনা লিখে আসবে নাকি? A+ না আসলে কিন্তু রিক্সাওয়ালা মামার সাথে বিয়ে দিয়ে দিব। তাহলে তো ভালোই হবে। জানেন, ওই দিন কলেজে যাওয়ার সময় যে রিক্সাওয়ালা মামার গাড়ি দিয়ে গিয়েছিলাম না, ওই মামাটা দেখতে কিন্তু সেই। আমি ক্রাশ খেয়ে গিয়েছিলাম, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। ইচ্ছে করে লাজুক হাসে। এদিকে জাঙ্কুকের দিকে চোখ পাকিয়ে তাকায়। অন্য কারোর দিকে তাকালে না চোখ উপড়ে ফেলবো, এজন্যই তো তোমাকে বাইরে যেতে দেই না। তাহলে তো আপনার চোখ সবার আগে উপরে ফেলা দরকার। এত বড় বড় মেয়েদেরকে পড়ান, আবার তাদের সাথে কথা বলার জন্য মুখ দিয়ে মধু ঝরছে। বাই দ্য ওয়ে, তুমি কি জেলাস নাকি?
আর জেলাস তা আবার আপনাকে নিয়ে, জীবনেও না। এসব ফালতু কথা বাদ দিয়ে পড়ায় মন দাও। আমি পড়া ধরলে যদি না পারো না তাহলে তোমার খবর আছে। তে মুখ ভেঙচি কাটা, জাঙ্কুক থেকে পড়া ধরে তে অনেকগুলো পড়াই পারে না। এই তো তুমি তো পড়া পারলে না, বলো তো তোমায় এখন কি শাস্তি দেওয়া যায়। এরপর জাঙ্কুক থেকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়, তার উপরে উঠে পড়ে, গলায় বুকে বাইট করতে শুরু করে। তের পায়জামাটা খুলতে যাবে, তখনই তে তাকে আটকে দেয়। প্লিজ ডোন্ট ডু দিস, কিছুদিন পর তো আমার পরীক্ষা। জাঙ্কুক তের কোনো কথা শোনে না, দুজনে ডুবে যায় এক ভালোবাসার সাগরে। পরীক্ষার আগের দিন তে তার বাবাকে কল দিয়েছিল। অবশ্য জাঙ্কুক কল দিতে বলেছিল বারবার, প্রথমবার কলটা কেউ ধরে না, সেকেন্ড টাইম কল করতে গেলে মা ধরে কথা বলে। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে যায়। এখন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তে। A+ আসে। জাঙ্কুক মনে অনেক খুশি হয়, কিন্তু মুখে অতটা প্রকাশ করে না তের জন্য। রেজাল্ট বাসায় ফোন করে জানায়, তবে আজকেও জিন আর ছোট বোন কথা বলেছে, বাবা কথা বলেনি। জাঙ্কুক অখুশির খবরটা তার বাসায় জানিয়ে যায়। জাঙ্কুকদের বাড়ির সবাই তাকে মেনে নিয়েছে। রাজশাহী ভার্সিটির পরীক্ষার হলের সামনে দাঁড়িয়ে আছে, শুরু হতে অনেকটা দেরি, সাথে জাঙ্কুকও আছে। তে দেখতে পায় একটু দূরে তার মার বোন দাঁড়িয়ে আছে, তার একটু দূরে তার বাবা দাঁড়িয়ে আছে। তে ছুটে বাবার কাছে চলে যায়, জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। বাবা তুমি এসেছো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তখন না আমি বুঝতে পারিনি, একটা ভুল করে ফেলেছিলাম। প্রায় 2 বছর হয়ে গেছে তুমি আমার সাথে কথা বলো না, প্লিজ আর রাগ করে থেকো না। নামচুন বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। তে বুঝতে পারে বাবার রাগ অভিমান কমে গেছে। এভাবে আরো 1 মাস কেটে যায়। তে রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়ে যায়। সবাই অনেক খুশি। তে কোককে তো মেনে নিয়েছে। সবাই ঠিক করে জাঙ্কুক আর তের বিয়েটা খুব বড় করে অনুষ্ঠান করে করবে। তে তার বাপের বাড়ি চলে যায়, ওইখান থেকে বিয়ে হবে। এরপর জাঙ্কুকদের বাড়িতে নিয়ে যাবে, তাদের পর রিসেপশন হবে। কিছুদিন শ্বশুর বাড়িতে থেকে তাদের সেই ছোট্ট ফ্ল্যাটে ফিরে আসবে। তে আর জাঙ্কুক বাড়িতে আলাদা করে হলুদ করা হয় তাদের। পরের দিন জাঙ্কুক বরযাত্রী সহ সেখানে যায়। তেকোকের বিয়েটা খুব সুন্দর করে হয়ে যায়। কিন্তু আজকে যখন জাঙ্কুকের হাতে আরেকবার মেয়েকে তুলে দিচ্ছিল, তখন নামজনের বুকটা কেমন জানি খালি লাগছিল, চোখটা ভিজে আসছে। তার মতো কঠিন মনের মানুষের তো এরকমটা হওয়ার কথা না। তাহলে কি মেয়ে বিদায় এতটাই কষ্টের? বিয়ে শেষ করে তেকে নিয়ে ওরা বাসায় চলে যায়। ফুল দিয়ে সাজানো বাসার ঘরে বসে আছে তে। বন্ধ দরজার ওপারে কাজিনদের সাথে টাকা নিয়ে ঝগড়া করছে জাঙ্কুক। জাঙ্কুকের এক একটা ধমকে তার কাজিনেরা কেউ আজকে আর ভয় পাচ্ছে না। জাঙ্কুক না পেরে 5,000 টাকা দিয়ে চাবি নিয়ে ঘরে চলে আসে। জাঙ্কুক ঘরে ঢুকতে তে ফিক করে হেসে দেয়। সেই তো 5,000 টাকা দিলেন, তাহলে তখন ঝগড়া করার কি দরকার? ঝগড়া করব না, টাকা মনে হয় আপনি দেন। আপনি আপনি সবসময় আমার সাথে এরকম করেন, খোটা দেন। আপনাকে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। আমারও তো তোমাকে বিয়ে করাটা ভুল হয়েছে। তোমার কঞ্জুস বাপ আমাকে 1 টাকাও যৌতুক দেয়নি। কি আপনি আমার বাবাকে কঞ্জুস বললেন, আবার যৌতুকের কথা বলেছেন? আমি তো আপনার সাথে থাকবোই না, এই বাসর রাতে আপনাকে ডিভোর্স দেব আমি। 1 পা বাইরে রাখলে না পা ভেঙে রেখে দেব। আপনি আমার সাথে এত ঝগড়া করেন কেন বলেন তো? কালকে ফোনেও ঝগড়া করেছেন, এখন বাসর ঘরে এসেও ঝগড়া করছেন। তোমার সাথে ঝগড়া করতে আমার খুব ভালো লাগে, আর ঝগড়া না করতে পারলে আমার মনে অশান্তি লাগে। ঠিক বলেছেন, আমারও। এই বলে দুজনেই হেসে দেয়। এরপর 2 হাত জাঙ্কুকের ঘাড়ের উপরে রাখে। আজ কি আপনার ঠোঁট আমি কামড়ে ছিঁড়ে ফেলবো, যাতে ওই ঠোঁট দিয়ে মেয়েদের সাথে মধুর কথা বলতে না পারেন। এই ঠোঁট এগিয়ে কিস করতে চায়, আর জাঙ্কুক আটকে দেয়। কিস করছো কেন? ভালোবাসো আমায়? হ্যাঁ, খুব বাজে ভাবে ভালোবাসি। জাঙ্কুক আর আটকায় না, এই ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। এই 2.5 বছরের বিবাহিত জীবনে এই প্রথমবার কিস হলো তাদের। জাঙ্কুক তো সবসময় চেয়েছিল তাদের প্রথম কিসটা দুজনে ভালোবেসে করতে, যাতে থাকবে না কোনো জড়তা, অভিযোগ, কোনো কষ্ট। এভাবে 8 ঘন্টা কিস করে দুজনেই হাঁপাচ্ছে। এরপর থেকে নিয়ে বারান্দায় চলে যায়। বারান্দার ফ্লোরে সুন্দর করে বিছানা পাতানো আছে, পাশে আছে অনেকগুলো বেলি ফুলের গাছ। বেলি ফুলের গন্ধে পুরো বারান্দা মোমো করছে। প্রথমবারের মতো তেকুক একে অপরকে জড়িয়ে ধরে রেখেছে। ঝগড়া করে মেরে ফেলে হলেও সারা জীবন আপনার কাছে রেখে দেবেন, বুঝছেন? তুমি হলে আমার শূন্যতার খাতায় লাল কালি দিয়ে লেখা এক পূর্ণতা। এই বলে আবারও ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। কিস করতে করতে বিছানায় শুয়ে পড়ে। শাড়ি অনেকগুলো সেফটি পিন দিয়ে আটকানো ছিল। জাঙ্কুক খুলতে খুলতে হাঁপিয়ে গেছে, কোথাও কোনো সেফটি পিন আছে কিনা সেটাও বুঝতে পারছে না। আগে জানলে তোমাকে পার্লারে সাজতেই দিতাম না। শালার সেফটি পিন খুলতে খুলতে আমার বাসরের মুডই চলে যাচ্ছে। অনেকক্ষণ টানাটানি শেষ করে অবশেষে শাড়িটা খুলতে পারে। 80টা পিন দিয়ে যেন শাড়িটা লাগানো ছিল। আর যদি কখনো এতগুলো পিন দিয়ে শাড়ি পরেছো না, সবগুলো পিন তোমার শরীরে বিধিয়ে দিব। বেয়াদব মেয়ে, বলতে পারো না এতগুলো শাড়িতে লাগাতে হবে না? আপনি না কখনোই ভালো হবেন না, আমি থাকবো না আপনার সাথে। এই বলে তে উঠে যেতে নিলে জাঙ্কুক তে চুল ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে, ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। কিস করতে করতে ঠোঁটে কামড়াতে থাকে জাঙ্কুক।
জাঙ্কুক আবারও তের উপরে অ্যাটাক করে ভালোবাসায় ভরিয়ে দিতে শুরু করে। তে প্রথমে অভিমান দেখিয়ে দূরে সরে যেতে চেয়েও পরবর্তীতে এনজয় করেছে। জাঙ্কুক থেকে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ে, তের মাথায় হাত বুলিয়ে দেয়। এই পূর্ণতা 20 বছরের যুবতী আর 28 বছরের যুবকের নয়, এই পূর্ণতা হলো ষোড়শী আর সদ্য অনার্সে পড়া যুবকের। বিয়ের 2.5 বছর পর আজ তোমাকে বুকে জড়িয়ে আসল পূর্ণতা পেলাম, যার জন্য কখনো তোমাকে জোর করে ধরিনি। আমার করা ভুলের জন্য কি আমাকে ক্ষমা করেছেন? আপনিও কি সবার মতো আমাকে অপবিত্র ভাবেন? কখনোই না, আমি জানতাম আমার ফুল কখনো অপবিত্র হতে পারে না। ক্ষমা করেছি, কিন্তু ভুলের শাস্তির মেয়াদ সারা জীবন। তে চোখ তুলে জাঙ্কুকের দিকে তাকায়, জাঙ্কুকের কপালে চুমু খায়। ওই ভুলটা না করলে আমি তোমাকে অত তাড়াতাড়ি নিজের কাছে আনতাম না, আর না তুমি আমাকে ভালোবাসতে। আমি জানি না আপনার মধ্যে আমি কি খুঁজে পেয়েছি, আর আপনার মায়ে আমি খুব বাজেভাবে ভেসে গেছি। আই লাভ ইউ জাঙ্কুক, আমি আপনার সাথেই থাকতে চাই। আই লাভ ইউ টু আমার বউ। ভালোবাসাকে এক একজন এক এক ভাবে সংজ্ঞায়িত করে, কিন্তু দিন শেষে শত ঝামেলার পরেও একসাথে থাকা হলো প্রকৃত ভালোবাসা, প্রকৃত মায়া।